আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দালিয়া খান ভাই, লাইভটা জলদি জলদি শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়াসিম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম মরিয়ম আক্তার, কি অবস্থা সকলের? ভাই সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করে দাও। এই তো রিফাত, আলহামদুলিল্লাহ, তোর কি অবস্থা? তো তাড়াতাড়ি বন্ধুদেরকে মেনশন করে দাও। ওয়ালাইকুম সালাম নেতাজি। আমরা ক্লাসটা যদি তাড়াতাড়ি শুরু করতে পারি, তাড়াতাড়ি করে মেনশন করে দাও আর ক্লাসটা ভাই বেশি বেশি শেয়ার করে দাও। ভাই ধুমায় শেয়ার করো, আজকে ভাই খেলা হবে, বায়োলজি নিয়ে আজকে খেলা হবে। অলরেডি 10 জন জয়েন করে ফেলেছে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কি? বোর্ড আমাকে সবকিছু? আজকে কিন্তু ক্লাসের মাঝে মাঝে আমি কুইজ দিব। হ্যাঁ, পুরো ক্লাস জুড়ে সবাই থাকবা। এখন কুইজের নিয়ম তো তোমরা গত ক্লাসে দেখছোই, তাই না? তাও আবার বলে দিচ্ছি, প্রতি প্রশ্ন যে পারবে তার জন্য 100 টাকা। ধরো তুমি একটা প্রশ্ন পারলা, নেক্সট প্রশ্নের উত্তর করলা না বা দিতে পারলা না বা ভুল করলা, তাহলে তোমার 100 মাইনাস। আর এভাবে যদি তুমি পরপর 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তাহলে কিন্তু জিতে যাবে 500 টাকা। অলরেডি 10 জন জয়েন করছে, আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, আর ভাইয়া বন্ধুদেরকে মেনশন করো। আর এসএসসির যারা বাচ্চা কাচ্চা আছে, পোলাপান আর বন্ধু বান্ধব, তোমাদের ছোট বোন যারা 9 10 এ পড়ে, তাদেরকে মেনশন করে দাও বা তাদেরকে ক্লাসটি দেখার সুযোগ করে দাও। তো আজকে আমরা পড়বো কি? বায়োলজি। বায়োলজি আচ্ছা, বায়োলজি তো পড়বো, তাই না? তো বায়োলজি পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে বায়োলজি মানেটা কি। হ্যাঁ, তো বায়োলজি শব্দটা আসছে ল্যাটিন দুইটা শব্দ থেকে। ল্যাটিন দুইটা শব্দ থেকে, একটা হলো বায়ো, আরেকটা হলো লোগোস। কি একটা হলো? জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। এই বায়োস আর একটা হলো লোগোস। হ্যাঁ, তো বায়ো মানে কি? বায়ো মানে হলো লাইফ বা জীবন। বায়ো মানে হলো লাইফ, আর লোগোস মানে স্টাডি বা পড়াশোনা বা জ্ঞান অর্জন। তো কি জীবন সম্পর্কিত যে পড়াশোনা বা জীবন সম্পর্কিত যে জ্ঞান, সেটাকে বলা হয় কি? বায়োলজি। তো বায়োলজি আমরা অবশ্যই কেন পড়তে হবে? আচ্ছা, আমাদের জীবন সম্পর্কে যদি আমরা জ্ঞান অর্জন না করি, কিভাবে আমাদের জীবনটা চলতেছে বা আমাদের জীবন, আমাদের লাইফটা কিভাবে চলছে, তো এইগুলা নিয়ে যদি আমরা না জানি, তাহলে বায়োলজি, তাহলে কি আসলে এটা কি মানা যায় বলো? তো বায়োলজি অনেক কিন্তু ভয় পায় যে বায়োলজি পারবো না, অনেক মুখস্থের বিষয়। ভাই বিশ্বাস করো, বায়োলজি মুখস্থের বিষয় ঠিক আছে, কিন্তু তুমি যদি বুঝে 2বার পড়ো, তোমার এটা এমনিতেই মনে থাকবে। বায়োলজি 100% এর মধ্যে ধরো 30% আছে যেটা তোমাকে একদম মুখস্থ করতে হবে, কিছু বৈজ্ঞানিক নাম এগুলা, কিন্তু বাকি যে 70% আছে
ওইটা কিন্তু তুমি যদি একবার বুঝে দুইবার রিডিং করো তোমার এমনিতে মনে থাকবে, কারণ এটা একদম জীবনের সাথে রিলেটেড। তোমার দৈনন্দিন তোমার দেহের মধ্যে কি ঘটনা ঘটছে, একটা উদ্ভিদ কিভাবে বেড়ে উঠছে, উদ্ভিদ কিভাবে পানি শোষণ করছে, কিভাবে খাদ্য তৈরি করছে, এগুলো যদি তুমি একটু একটু বুঝে বুঝে পড়ো তাহলে আশা করি যে ততটা প্যারা হবে না আর ইজিলি বুঝতে পারবা। তো বায়োলজি মানে কি? বায়োলজি মূলত দুইটা শব্দ দিয়ে গঠিত। একটা হলো, দুইটাই ল্যাটিন শব্দ, একটা হলো বায়ো মানে হলো লাইফ বা জীবন, আর একটা লগোস মানে স্টাডি করা, মানে জীবন সম্পর্কিত আমাদের যে পড়াশোনা তাকেই বলা হয় বায়োলজি। এটা হলো একদম বেসিক কথাবার্তা। হ্যাঁ আনিকা, ওয়ালাইকুম সালাম মামা। জি মামা, ক্লাসে মনোযোগ দাও। আর যারা যারা আসো মানে ক্লাস 9-10-এর, তো তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর ক্লাসটাকে ভাইয়া শেয়ার করে দাও, তুমি যাতে তোমার বন্ধুদেরকেও ক্লাসটা উপভোগ করতে পারে ওই একটা সুযোগ করে দাও ভাই। আচ্ছা, তো আজকে বেসিক্যালি আমরা কি করব? আজকে এসএসসির 6ষ্ঠ অধ্যায় জীবের পরিবহন অধ্যায়ে একটা টপিক আছে না, রক্ত। এই রক্তটা আজকে আমরা করবো। আজকে আমাদের পড়ার বিষয় হলো রক্ত বা ব্লাড, রক্ত। তো রক্ত কিন্তু ভাইয়া, রক্ত যে আমাদের জন্য কি গুরুত্বপূর্ণ কাজ করতেছে আমরা কিন্তু আসলে যারা বায়োলজি পড়ে না তারা বুঝতে পারবে না। কারণ রক্ত আমাদের শুধু যে লাল রঙের একটা কণিকা হাত কেটে গেলে বের হয় এটাই না, কিন্তু রক্তের কিন্তু বহুত কাজ। রক্ত আমাদের দেহে অক্সিজেন পরিবহন করছে, যেটা আমাদের দেহে যদি পরিবহন না করতো প্রতিটি কোষে, তো একটা কোষও কিন্তু খাদ্য পাইতো না এবং ওই কোষগুলো আলটিমেটলি মারা যেত, আমরা টিকে থাকতে পারতাম না, তাই না? তো রক্তের কাজটা কি ওইটা আজকে আমরা শিখবো। আগে আমরা রক্ত কি সেটা জানি। রক্ত হলো একটা যোজক কলা। হ্যাঁ, রক্ত একটি লাল যোজক কলা। আচ্ছা, রক্ত লাল হয় কেন বলো তো? রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে রক্ত লাল হয়। রক্তের মধ্যে কি থাকার কারণে রক্ত লাল হয়? হিমোগ্লোবিন থাকার কারণে। রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকার কারণে আমরা কি পড়লাম? আচ্ছা, সবাই একটু নোট ডাউন করো। আরেকটা কথা আছে, আজকে ক্লাস নোট যারা 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 তোমরা ক্লাস নোটটা আজকে শেয়ার করে দিবা। যে মানে যার ক্লাস নোটটা সবচেয়ে সুন্দর হবে তাকে আমি পার্সোনালি একটা আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করব। হ্যাঁ, রক্ত কি? এক প্রকার যোজক কলা। কলা যা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়, যা ভ্রূণীয় মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। আর ক্লাসটা কিন্তু ভাই সবাই মনোযোগ দিয়ে করবা, কারণ ক্লাসের পড়াশোনা থেকে আজকে 5টা কুইজ হবে। তোমরা ক্লাসটা যদি একটু মনোযোগ দাও তাহলে এই 5টা কুইজ ইজিলি তোমরা পেয়ে যাবে আর আকর্ষণীয় পুরস্কার 500 টাকা প্রাইজ মানি তোমরা জিতে যাবে। তো কি বললাম? রক্ত এক প্রকার যোজক কলা যা ভ্রূণীয় মেসোডার্ম থেকে। মেসোডার্ম জিনিসটা বুঝতে হলে ভ্রূণের 3টা স্তর আছে। ভ্রূণের কয়টা স্তর? 3টি স্তর। এন্ডোডার্ম। তো এই ভ্রূণীয় মেসোডার্ম যে স্তরটা আছে সেখান থেকে বেসিক্যালি রক্তটা উৎপন্ন হয়। লেখছো কি? আচ্ছা ভাই, লেখা টেখা সব দেখা যাচ্ছে কিনা ঠিকঠাক মতো একটু জানাও তো।
এখন রক্ত তো বুঝলাম, রক্ত কি, তাই তো। এখন রক্তটা কিভাবে আমাদের দেহে পরিবাহিত হয় বা পরিবহন হয়, সেটা হয় হৃৎপিণ্ডের মাধ্যমে, সেটা আসছে পরে। এখন একটা কথা হলো, এই রক্ত যে আমাদের দেহে, আমরা বেসিক্যালি আমাদের মানুষকে নিয়ে কথাবার্তা বলবো, তো রক্ত যে আমাদের পরিবাহিত হচ্ছে আমাদের দেহে, তো মানুষের রক্ত পরিবহন বা রক্ত সংবহনটা আবিষ্কার করছেন কে জানেন? ব্রিটিশ একজন চিকিৎসক। কি? ব্রিটিশ চিকিৎসক, বলতে পারো কি কেউ? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে এই রক্ত যে মানুষের রক্ত সংবহনটা আবিষ্কার করছে 1628 সালে। কত? 1628 সালে। এই কথাটা একটা জ্ঞানমূলক হিসেবে মনে রাখতে পারো, 9th সিলেবাসে এটা নাই, তবে বলে দিলাম। মানুষের রক্ত সংবহন আবিষ্কার করছে ব্রিটিশ একজন চিকিৎসক উইলিয়াম হার্ভে। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে সব ঠিকঠাক। এখন রক্ত সম্পর্কিত কিছু বেসিক কথাবার্তা আমরা জানবো। আচ্ছা, একটা মানুষের দেহে কতটুকু রক্ত থাকে সেটা কি জানো? এইগুলো 4-5টা কথা লিখবে, এটা তোমরা স্টার মার্ক দিয়ে লিখে রাখো। মোট ওজনের 8%। একজন মানুষের দেহে রক্তের পরিমাণ হলো মোট ওজনের 5%। আচ্ছা, এখন তো দেখা যাচ্ছে লেখা, দেখো তো ভাই। আচ্ছা, তারপরে লিখো। হ্যাঁ, সব ক্লিয়ার দেখা যাচ্ছে। পূর্ণবয়স্ক মানুষের সাধারণত 5 থেকে 6 লিটার। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে সাধারণত 5 থেকে 6 লিটার রক্ত থাকে। আচ্ছা, ক্লাসটা বেশি বেশি শেয়ার করে দাও আর বন্ধুদেরকে মেনশন করো। রক্তের পিএইচ, হলো 7.35 থেকে 7.45 বা গড়ে 7.40। আচ্ছা, কেউ কি রক্তের তাপমাত্রা বলতে পারবা? সাধারণত রক্তের তাপমাত্রা কত থাকে? কমেন্টে জানাও তো দেখি ভাইয়েরা। কেউ কি বলতে পারবে? হ্যাঁ, কমেন্টে জানাও, কমেন্টে। ছত্রিশ থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, আরেকটা কি পয়েন্ট এই জিনিসটা মনে রাখবা, এটা হলো আপেক্ষিক গুরুত্ব। রক্তের আপেক্ষিক গুরুত্ব 1.065। হ্যাঁ, এই 1টা 2টা 3টা এই 5টা কথা রক্তের বেসিক হিসেবে তোমরা মনে রাখবা। যে রক্তে তোমাদের এইচএসসি সিলেবাসে, হ্যাঁ হ্যাঁ, ডালিয়া খান লিখছে। জি ভাই, হয়েছে। থ্যাংক ইউ ডালিয়া খান। তো এই 5টা কথা হলো রক্তের বেসিক কথাবার্তা। এখন আমরা মূল পড়াশোনায় ঢুকে যাচ্ছি, মুছে দিচ্ছি। হ্যাঁ, তো আরেকটা আবার মনে করে দিচ্ছি, আজকের ক্লাস নোট যে শেয়ার করবে, যার ক্লাস নোটটা অনেক ভালো হবে, সুন্দর হবে, গুছানো হবে, সে কিন্তু আমাদের কাছ থেকে বিশেষ করে আমার কাছ থেকে একটা পার্সোনালি একটা আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবে। তো রক্ত তো গেল, এখন আমরা রক্তের ক্লাসিফিকেশনটা দেখি। রক্ত কি কি নিয়ে গঠিত? হ্যাঁ, রক্ত
মূলত দুইটা জিনিস নিয়ে, একটা হলো রক্ত রস, রক্ত রস বা প্লাজমা, আর একটা হলো রক্ত কণিকা, ব্লাড কর্পাসল, রক্ত কণিকা। এখন রক্ত রসকে আবার, রক্তের রসেরও আরো বিভিন্ন উপাদান আছে, রক্ত কণিকারও আরো উপাদান আছে, এখন আমরা সেগুলো দেখব। প্রথমে আমরা রক্ত রসটাকে নিয়ে আলোচনা করি। হ্যাঁ, রক্ত রস, রক্ত রসের মধ্যে কি কি থাকে? রক্ত রস, রক্ত রসের মধ্যে মূলত দুইটা জিনিস থাকে, একটা হলো পানি আর একটা হলো কঠিন পদার্থ। কি? কঠিন পদার্থ। আজকে ক্লাস নোটটা যদি যারা যারা শেয়ার করবে, যার ক্লাস নোটটা অনেক সুন্দর হবে, তাকে কিন্তু বলা হয়েছে যে একটা আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে। তো পানির পরিমাণ কত? 90 থেকে 92%। হ্যাঁ, আর কঠিন পদার্থ তাহলে 100%, যেকোনো একটা জিনিস 100% হয়, তাই না? তো এটার মধ্যে যদি 90 থেকে 92 চলে যায়, ওখানে কত? 8 থেকে 10%। তো এসএসসি লেভেলের জন্য এই পার্সেন্ট গুলো মনে রাখা ততটা গুরুত্বপূর্ণ না, কিন্তু মনে রাখতে পারো যদি। আচ্ছা, তারপরে পানি। কঠিন পদার্থের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে। এখন কঠিন পদার্থের মধ্যে কি কি আছে? কঠিন পদার্থের মধ্যে আরো তিনটা জিনিস আছে। একটা হলো জৈব পদার্থ। কি? জৈব পদার্থ। হলো অজৈব পদার্থ। আচ্ছা, ক্লিয়ার তো ভাইয়া সবকিছু? অজৈব। এখন জৈব পদার্থের মধ্যে কি কি আছে? একটা হলো প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন। একটা হলো নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, নাইট্রোজেন ঘটিত নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ। আরেকটা কি? অন্যান্য পদার্থ। হ্যাঁ, এখন এখান থেকে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ কি কি বলতো? ইউরিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন, তারপরে হলো কিটোজ বডি, ক্রিয়েটিন। অন্যান্যের মধ্যে হলো গ্লুকোজ, তারপরে হলো লিপিড ইত্যাদি। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্লাজমা প্রোটিন। হ্যাঁ, এখন প্লাজমা প্রোটিনটা আমরা কিভাবে মনে রাখতে পারি সেটা একটু দেখবো। ক্লিয়ার আসতেছে? এখন প্লাজমা প্রোটিনটা আমরা কিভাবে মনে রাখবো, একটু একটা ছন্দের মাধ্যমে আমরা প্লাজমা প্রোটিনটা মনে রাখবো। আচ্ছা, এইটুকু আমি মুছি। হ্যাঁ, আপাতত তো কি প্লাজমা প্রোটিন, এটা মনে রাখার একটা প্রসেস হলো GPA5। ভাই, এটা কিন্তু IMGPA5 না, এটা অরিজিনাল GPA5। যারা আমাদের প্রিসাইজ মেন্টরশিপে পড়াশোনা করবে ইনশাআল্লাহ তারা একদম নিজে জ্ঞান অর্জন করে অরিজিনাল GPA5 পাবে, তারা কখনো বলবে না IMGPA5 ইনশাআল্লাহ। এখন জি দিয়ে কি? গ্লুবিউলিন, পি দিয়ে কি? প্রোথ্রম্বিন, এ দিয়ে কি? অ্যালবুমিন, 5 দিয়ে কি? ফাইব্রিনোজেন। এই চারটা হলো রক্তের প্লাজমা প্রোটিন। বুঝা গেছে কথা ভাইয়া? এইটুকু
বুঝতে পারছো কিনা ভাইয়া? কমেন্টে সবাই ইয়েস জানাও যে যা বলছি তা এই টেকনিকটা বুঝতে পারছো কিনা প্লাজমা প্রোটিন মনে রাখার। তারপরে আমরা রক্ত কণিকা নিয়ে কথাবার্তা বলবো। আর আজকে ক্লাসে কুইজ হবে কিন্তু ভাইয়া, ক্লাসের পড়া থেকেই কুইজ হবে 5টা। যারা সঠিকভাবে 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা কিন্তু পেয়ে যাবে 500 টাকা প্রাইজ মানি। আর কুইজের নিয়ম কিন্তু ক্লাসের প্রথমেই বলে দিছি। এখন আমরা এবার ক্লাসে চলে যাচ্ছি। তো তারপর রক্ত রস গেল, তাই তো। এখন রক্ত কণিকা। রক্ত কণিকাটা কিন্তু ভাই বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আইরিন তাসনিম, ইয়েস, ওকে ভাইয়া। তারপরে কি রক্ত কণিকা। রক্ত কণিকা, রক্ত কণিকা কত প্রকার? রক্ত কণিকা 3 প্রকার। একটা হলো লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট, আরেকটা কি শ্বেত রক্ত কণিকা, আরেকটা কি অনুচক্রিকা বা প্লেটিলেট। লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা, অনুচক্রিকা। এগুলাকে এক্সট্রা নিয়ে আমরা স্পেসিফিক ভাবে এগুলার আলোচনা তো করবো। এখন আমরা আগে ক্লাসিফিকেশনটা দেখি। তো শ্বেত রক্ত কণিকাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? তাদের গঠন এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে। শ্বেত রক্ত কণিকাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। কিসের উপর ভিত্তি করে? তাদের গঠন এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে। একটাকে কি বলা হয়? অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার। সাইট আর এটা হলো গ্রানুলোসাইট। অ্যাগ্রানুলো মানে, আচ্ছা, অদানাদার মানে কি? দানা অ্যাবসেন্ট না? অ্যাবসেন্ট থেকে এ যদি মনে রাখো, অ্যাবসেন্ট, এ ফর অ্যাবসেন্ট, সেখান থেকে অ্যাগ্রানুলোসাইট। হ্যাঁ, অ্যাগ্রানুলোসাইট অর্থ হলো অদানাদার। অদানাদার। তারপর হলো গ্রানুলোসাইট মানে কি? দানাদার। এই ক্লাসিফিকেশনের পরে একটা কুইজ চলে আসবে। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করো আর বন্ধুদেরকে মেনশন করে দাও, আর হলো ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দাও। হ্যাঁ, রক্ত রস কত ছিল? রক্ত রস হলো মোট রক্তের 55% আর রক্ত কণিকা হলো 45%। হ্যাঁ, এটা তখন একটু লিখতে ভুলে গেছিলাম। তো আবার এই দানাদারেরও ক্লাসিফিকেশন আছে, এই অদানাদারেরও ক্লাসিফিকেশন। অদানাদার আবার কয় প্রকার? 2 প্রকার। একটা হলো মনোসাইট আর একটা হলো লিম্ফোসাইট। আর দানাদার গুলা কি? নিউট্রোফিল, বেসোফিল, নিউট্রোফিল, ইউসেনোফিল আর একটা হলো বেসোফিল। হ্যাঁ, আচ্ছা, এখন একটু একটা টেকনিক আছে যে এই দুইটা জিনিস কিভাবে মনে রাখা যায়। এখানে কি আছে? অদানাদার না? অদানাদার, ধরো এটা একটা বক্স, এটার ভিতরে কোনো দানাগুলো কি নাই, মানে এটা খালি। এটা কি? খালি। আরেকটা বক্স, এটার মধ্যে অনেক দানা আছে, তো এটা কি দানায় পূর্ণ না? দানায় পূর্ণ বা দানা দিয়ে এটা ফিল আপ, তাই তো। তো তাহলে এই কথাটা মনে রাখো যে যেগুলা দানাদার সেগুলা ফিল আপ, মানে সেই বক্সটা ফিল। তো দানাদারের মধ্যে দেখো সবগুলা নামের শেষে ফিল আছে। হ্যাঁ, এই দেখো সবগুলা নামের শেষে ফিল আছে। তাহলে এটা কি ইজিলি মনে রাখা যাচ্ছে না যে দানাদার যেগুলো আছে সেগুলা সবগুলা নামের শেষে ফিল থাকবে,
এই যে দেখেন নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর অদানাদার কি সাইট, মনোসাইট আর লিম্ফোসাইট। কথা কি বুঝতে পারছো ভাইয়া? সবাই একটু ইয়েস জানাও তো। রিফাত রাহাত, ওয়ালাইকুম সালাম ভাইয়া, সরি রাফিয়া রাহাত। আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছো কিনা ভাই? একটু সবাই একটু ইয়েস লেখো, কমেন্টে ইয়েস লেখো। ইয়েস লেখো ভাইয়া একটু, তাহলে বুঝতে পারতেছি যে তোমরা ক্লাসে ঠিক মতো মনোযোগী আছো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ। তো আমাদের রক্তের যে ক্লাসিফিকেশন আছে সেটা শেষ হলো। হ্যাঁ এখন আমরা একটা কুইজ দিচ্ছি, ফার্স্ট কুইজ। সেটা কি? প্রথম কুইজ চলে আসছে, সবাই রেডি হও প্রথম কুইজের আনসার করার জন্য। যে প্রথম দিতে পারবে তার জন্য কিন্তু 100 টাকা প্রাইজ মানি। সবাই রেডি? একদম। প্রশ্ন আসছে, আচ্ছা প্রশ্ন কি মুখে বলবো না বোর্ডে লিখবো? আচ্ছা বোর্ডে লিখি। প্রশ্ন চলে আসছে, তাড়াতাড়ি কমেন্টে উত্তর জানাও। প্রথম কুইজ, কুইজ নাম্বার 1। রক্ত তৈরি বা উৎপন্ন, হ্যাঁ রক্ত তৈরি বা উৎপন্ন। প্রশ্নটা বলি আমি, ভ্রূণীয় কোন স্তর থেকে রক্ত উৎপন্ন হয়? প্রথম কুইজ। আমি কিন্তু ক্লাসে পড়াইছি ভাইয়া, আমি বলছি আমার ক্লাসে পড়া থেকে কুইজ হবে। এতক্ষণ লাগছে কেন ভাই এই উত্তর করতে? ক্লাসে পড়ানোর টপিক থেকে, পড়ানোর জায়গা থেকে লিখে দিছি আমি। ডালিয়া খান আমাদের উইনার পেয়ে গেছি, উইনারকে ডালিয়া খান পাইছে মেসোডার্ম থেকে। মেসোডার্ম থেকে হ্যাঁ আমাদের প্রথম কুইজের উইনার ডালিয়া খান সর্বপ্রথম দিছে, ডালিয়া খান। আচ্ছা যে প্রথম দিছে ডালিয়া খান, সে তুমি আমাকে একটু ইনবক্সে নক করিও হ্যাঁ ক্লাসের পর। আচ্ছা এখন সবাই আনসার দিচ্ছে মেসোডার্ম, কিন্তু কুইজ মানে হলো যে প্রথম দিতে পারবে সেই। তো ডালিয়া খান প্রথম দিছে, তো আমরা আমাদের কুইজের উইনার পেয়ে গেছি। তো সবাই কি এটা দ্বারা কি বুঝতে পারলে যে ক্লাসে মনোযোগী হও, ক্লাস থেকে কুইজ হবে আর প্রাইজ মানি জিতে নিবা তোমরা ভাইরা। ওকে এখন আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আচ্ছা ভাই আমি একটু ওয়েট করি, আজান দিচ্ছে তো 1 মিনিট ওয়েট করি। সবাই সবাই কমেন্ট, সবাই পার্টিসিপেট করবে কুইজে ক্লাসের মধ্যে। আনিকা 2 নম্বরে দিয়েছিলে মেসোডার্ম। আচ্ছা শান্তা বলছো যকৃৎ, হ্যাঁ যকৃতে মূলত আমি প্রশ্নটা করছি ভ্রূণীয় কোন স্তর থেকে, তাই না? তো তুমি সেই যেরকম ভাবে জানি যেই প্রশ্নটা যেই ক্রাইটেরিয়া থেকে আমি প্রশ্নটা করছি তুমি ওইটা থেকে উত্তরটা দেবে। যকৃতে তো রক্ত উৎপন্ন হয় না, যকৃতের মধ্যে রক্ত জমা থাকে। হ্যাঁ রক্ত যকৃতে তো উৎপন্ন হয় না। আমি বলছিলাম কোন স্তর থেকে, ভ্রূণীয় কোন স্তর থেকে।
আচ্ছা এখন কি বুঝতে পারছো শান্তা, তুমি যে যকৃৎ লেখলা তোমারটা কেন ভুল হয়েছে? কমেন্টে জানো। ইয়েস, যখন কেউ কোনো কমেন্ট করবে ওই কমেন্ট নিয়ে যদি আমি কথাবার্তা বলি বা ওই কমেন্টের যদি রিপ্লাই আমি মুখের মাধ্যমে দিই, তোমরা একটু কাইন্ডলি কমেন্টে ইয়েস বা বুঝছি ভাইয়া এগুলো জানাই একটু জানাইবে, তাহলে আমি বুঝতে পারতেছি যে আসলে তুমি বুঝতে পারছো। আর কোনো কিছু বুঝতে না পারলে কাইন্ডলি কমেন্টে বলবা, আমি অবশ্যই সেটা বোঝানোর ট্রাই করবো। হ্যাঁ, হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা তাহিরা কুকিং হাউস এটা কি ফেসবুকের অ্যাকাউন্টের নাম? আচ্ছা আমরা ক্লাস শুরু করি, আবার আজান শেষ হয়ে গেছে। তো এখন আমরা তো এতক্ষণ ক্লাসিফিকেশন গুলো পড়ছি না, এখন এই ক্লাসিফিকেশনের মধ্যে তাদের যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা বা প্লেটিলেট এগুলাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ লোহিত রক্তকণিকা, হ্যাঁ লোহিত রক্তকণিকা পড়তে গেলে প্রথমে একটা কথা মনে আসবে যে লোহিত রক্তকণিকা হলো লাল। কিসের কারণে লাল? এই লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে। লিখো 1 নাম্বার পয়েন্ট কি, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে। কারণ কি? কারণ হিসেবে লিখবা লোহিত রক্তকণিকা থাকে, যার ফলে এটি কি লাল রঙের, যার ফলে এটি লাল। হ্যাঁ 1 নাম্বার কি লিখছো? লোহিত রক্তকণিকা লাল রঙের কারণ হলো তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এটি দেখতে দ্বি অবতল বা গোলাকার, দ্বি অবতল বা গোলাকার। আকৃতিটা একটু এরকম বা এরকম গোলাকার শেপ। হ্যাঁ দ্বি অবতল বা গোলাকার। তো লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে না, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণীদের। হ্যাঁ মানুষের কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না। তাদের আয়ুষ্কাল হলো 120 দিন। আচ্ছা তোমাদের এসএসসি তে যখন প্রশ্ন আসবে, যেমন লোহিত রক্তকণিকা নিয়ে প্রশ্ন আসতে পারে, তার বর্ণনা বা তার বিস্তারিত যখন প্রশ্ন আসবে, মানে সিকিউর মধ্যে বলে দিবে কি এমন একটা রক্তকণিকা আছে যার রং লাল, সেটার বিস্তারিত আলোচনা করো। তো সেই ক্ষেত্রে আমি তো পয়েন্ট আকারে লিখছি, তো পয়েন্ট আকারে লিখলে একটা সুবিধা কি, এই জিনিসটা মনে থাকে। শুধু কি পয়েন্ট গুলো মনে রাখবা, তাহলে তুমি সুন্দর করে গুছাই লিখতে পারবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে সবকিছু। এটা কি করে? অক্সিজেন পরিবহনে ভূমিকা রাখে। অক্সিজেন পরিবহনে ভূমিকা রাখে। লাল অস্থিমজ্জার জি লাল অস্থিমজ্জা থেকে এটা উৎপন্ন হয়। হ্যাঁ লাল অস্থিমজ্জা থেকে উৎপন্ন। লিখতেছো কি ভাইরা? আর আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? কেউ একজন জানাও যে ইয়েস ভাই বোঝা যাচ্ছে। আর যত রক্তকণিকার তিনটা আছে না, লোহিত, শ্বেত, অনুচক্রিকা, এই তিনটার মধ্যে থেকে সবচেয়ে বেশি থাকে লোহিত রক্তকণিকা, সবচেয়ে বেশি। আরেকজন পূর্ণবয়স্ক পুরুষের বা লোকের
প্রতি মিলিমিটার, ঘন মিলিমিটারে থেকে 50 লক্ষ, 50 লক্ষ মিলিমিটার কিউব, বা মানে প্রতি একক ঘনমিটারে 50 লক্ষের মতো থাকে। ঠিক আছে, এইটুকু লেখা হইলে আমরা নেক্সট লোহিত রক্তকণিকার পরে শ্বেত রক্তকণিকাতে যাব। কিন্তু একটা জিনিস দেখো, এখানে এই জিনিসটা একটু বুঝাই যে অক্সিজেন পরিবহনে কিভাবে ভূমিকা রাখে লোহিত রক্তকণিকা। হ্যাঁ, তো লোহিত রক্তকণিকার মধ্যে আমরা কি পড়ছিলাম যে হিমোগ্লোবিন থাকে, কি হিমোগ্লোবিন থাকে। হ্যাঁ, তো আমাদের রক্ত যখন হৃৎপিণ্ড পাম্প করে ফুসফুসে প্রেরণ করে, ওইটা আমরা নেক্সট টপিকে আসছে, কিন্তু এখন বলি যে রক্ত যখন হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, হ্যাঁ, ফুসফুসে যাওয়ার পর আমরা তো নাসারন্ধ্র দিয়ে অক্সিজেন নিচ্ছি, তাই না? সেই অক্সিজেনটা কোথায় যাচ্ছে? ফুসফুসে। তো তখন এই ফুসফুস থেকে অক্সিজেন রক্তে লোহিত রক্তকণিকার এই হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করে। কি অক্সি হিমোগ্লোবিন? অক্সি হিমোগ্লোবিন উৎপন্ন করার ফলে তো এই অক্সিজেনটা অক্সি হিমোগ্লোবিন আকারে রক্তের মাধ্যমে বিভিন্ন জায়গায় প্রবাহিত হয়। দেহের যে অংশে অক্সিজেনের প্রয়োজন হয় সেখান থেকে রিভার্স বিক্রিয়া, তো এটা কি হয়েছে? হিমোগ্লোবিন প্লাস অক্সিজেন মিলে কি হয়েছে? অক্সি হিমোগ্লোবিন। তখন অক্সি হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিন আলাদা হয়ে যাবে এবং অক্সিজেন আলাদা হয়ে যাবে। তখন অক্সিজেন দেহের জন্য কাজে লাগবে, আর হিমোগ্লোবিনটা আবার ফুসফুসে চলে যাবে। সেই ফুসফুস থেকে আবার অক্সিজেনকে গ্রহণ করে আবার রক্তে চলে আসবে। তো বুঝতে পারছো কি অক্সিজেন কিভাবে পরিবহন করে দেহের মধ্যে এই লোহিত রক্তকণিকা? আচ্ছা জি ভাই, ক্লিয়ার হলে ভাই বলেন যে ইয়েস, ওয়াই লিখেন। আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক হলো শ্বেত রক্তকণিকা। খালেদ বিন ওয়ালিদ, ইয়েস ভাইয়া। জি ভাইয়ারা, ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দেন আর বন্ধুদেরকে মেনশন করে দেন। আচ্ছা, এখন কি শ্বেত রক্তকণিকা? আমরা কিন্তু লোহিত রক্তকণিকার মধ্যে পড়েছিলাম যে লোহিত রক্তকণিকার আকার হলো গোলাকার বা দ্বিঅবতল, কিন্তু শ্বেত রক্তকণিকার কোনো আকার নেই, নির্দিষ্ট কোনো আকার নেই। নির্দিষ্ট কোনো আকার নেই। তো লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস ছিল, হিমোগ্লোবিন ছিল, কিন্তু শ্বেত রক্তকণিকা যেহেতু সাদা, তার মধ্যে কি থাকবে না, বা ধূসর বর্ণের, শ্বেত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকবে না, শ্বেত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে, এক বা একাধিক, হ্যাঁ, নিউক্লিয়াস থাকবে। নির্দিষ্ট কোনো আকার নেই, তাদের নিউক্লিয়াস থাকবে। গড় আয়ু হলো 1 থেকে 15 দিন, আর গড় আয়ু বা আয়ুষ্কাল 1 থেকে 15 দিন। আমি কিন্তু কথাগুলো দুইটা রিলেট করতেছি। লোহিত রক্তকণিকা পড়েছিলাম, তাদের গড় আয়ু ছিল 120 দিন, তাই না? আর শ্বেত রক্তকণিকার গড় আয়ু কত? 1 থেকে 15 দিন। জি, ওয়াই লিখছো। তারা কি করতে পারে জানো? তারা এমিবার মতো তার আকার পরিবর্তন করতে পারে। আচ্ছা, তাদের আকার পরিবর্তিত হয়। আচ্ছা, আকার পরিবর্তনটা বলি। ধরো আমার দেহের কোথাও রোগ, মানে কোন জীবাণু আক্রমণ করছে, তো ওই জীবাণুর আক্রমণ টের পেয়ে প্রথমেই শ্বেত রক্তকণিকার কণিকাগুলো, ওইটা আমি সামনে আসছি, শ্বেত রক্তকণিকা বলি শুধু। তো শ্বেত রক্তকণিকা কি করে? তার আকার পরিবর্তন করে তারা কৈশিক জালিকার ভিতরে প্রবেশ করতে পারে, বা কৈশিক জালিকার ভেতর থেকে বের হতে পারে। ওইখান থেকে কি করে? যেই জায়গায় আক্রান্ত হয়েছে ওই জায়গার মধ্যে যায় তারা ওই রোগের বিরুদ্ধে প্রতিরোধ করে চলে। তারা কি ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় সাহায্য করে, বা রোগ জীবাণু ভক্ষণ, ফেগোসাইটোসিস, ফেগোসাইটোসিসে সাহায্য করে, বা ফেগোসাইটোসিস করে। হ্যাঁ, ফেগোসাইটোসিস কি? রোগ জীবাণু ভক্ষণ করার একটা প্রক্রিয়া।
তারপর কি প্রতি মিলিলিটারে 4 থেকে 11,000 থাকে, 11,000 প্রতি ঘন মিলিমিটারে। হ্যাঁ, এই কিউব মানে কি বুঝো? প্রতি একক ঘন মিলিমিটারে, ঘনকে তো কিউব দ্বারা প্রকাশ করে, প্রতি একক ঘন মিলিমিটারে কত থাকে? 4 থেকে 11,000 শ্বেত রক্তকণিকা থাকে। হ্যাঁ, আর একটা তোমাদের নতুন এডিশনের বইয়ে, বায়োলজির বইটা দেখলাম এখন এত মোটা, 9, 10 এর বইটা, ওইটার মধ্যে একটা নতুন কথা আসছে যে স্তন্যপায়ীদের শ্বেত রক্তকণিকার মধ্যে ডিএনএ থাকে। হ্যাঁ, এটা আগে জানতাম না, নতুন বইয়ে দেখলাম। কি স্তন্যপায়ীর শ্বেত রক্তকণিকায় থেকে কি থাকে? ডিএনএ থাকে। হ্যাঁ, ডিএনএ থাকে। আচ্ছা, আরেকটা কথা, এই টপিকের পরে কিন্তু সেকেন্ড কুইজ চলে আসবে, সবাই প্রস্তুত থাকো। সেকেন্ড কুইজ দিয়ে আবার জিতে নিয়ে কেউ 100 টাকা। আরেকটা কথা, কুইজের নিয়মটা আবার বলে দিচ্ছি। কেউ ধরো একটা কুইজ জিতলো, হ্যাঁ, সে কিন্তু 100 টাকা অলরেডি জিতে গেল। সে যদি নেক্সট প্রশ্নে আনসার না করে তাহলে কিন্তু তার 100 টাকা মাইনাস হয়ে যাবে। মানে আনসার বলতে প্রথম আনসার না করলে তার 100 টাকা মাইনাস, এবং সে যদি ভুল আনসার করে তার তো মাইনাস হবেই। ধরো এর আগে কিন্তু ডালিয়া আনসার করেছিল, তো এখন পরের প্রশ্ন যদি ডালিয়া বিজয়ী না হতে পারে তার কিন্তু 100 টাকা মাইনাস হয়ে যাবে। এরকম প্রতিটা কুইজ যে জিতবে পরের প্রশ্ন না পারলে তারটা মাইনাস। আচ্ছা, এইটুকু লেখা হয়েছে, তাহলে মুসি। হ্যাঁ, তারপর তখন কিন্তু একটা কথা বলেছিলাম যে শ্বেত রক্তকণিকার গঠন এবং সাইটোপ্লাজমে দানার উপস্থিতি এবং অনুপস্থিতির ভিত্তিতে আবার 2 ভাগে ভাগ করা যায় বলেছিলাম না? একটা কি ছিল? একটা ছিল অ্যাগ্রানুলোসাইট বা অদানাদার, অ্যাগ্রানুলোসাইট, এটা কি ছিল? অদানাদার। এখন অদানাদার কয় প্রকার ছিল? একটা ছিল মনোসাইট, আরেকটা ছিল লিম্ফোসাইট। একটা ছিল মনোসাইট, আরেকটা ছিল লিম্ফোসাইট। আচ্ছা ভাইয়া, বোর্ড ক্লিয়ার? কথা বোঝা যাচ্ছে? তো মনোসাইটের মধ্যে কি পড়বো আমরা? ছোট নিউক্লিয়াস যুক্ত, আর লিম্ফোসাইট কি? বড় নিউক্লিয়াস যুক্ত। আমি কেন এটার একটা লিখছি যাতে তোমরা দুইটার মধ্যে রিলেট করতে পারো। হ্যাঁ, আর এর আগে যে আমি একটা কথা বলেছিলাম যে ফেগোসাইটোসিস প্রক্রিয়া শ্বেত রক্তকণিকা অংশগ্রহণ করে। এখন স্পেসিফিক ভাবে বলতেছি, এই শ্বেত রক্তকণিকার অ্যাগ্রানুলোসাইটের মনোসাইট কি করে? ফেগোসাইটোসিস করে। বুঝতে পারছো কি ফেগোসাইটোসিসটা কে করে? মূলত শ্বেত রক্তকণিকার অ্যাগ্রানুলোসাইট বা অদানাদারের মনোসাইট করে ফেগোসাইটোসিস। আর এই লিম্ফোসাইট কি করে জানো? লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। কি করে? অ্যান্টিবডি তৈরি করে, রোগ প্রতিরোধ করে। হ্যাঁ, রোগ প্রতিরোধ করে, এই দুইটা রিলেট করে পড়ানোর কারণ যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এখন আমরা একটা কুইজে যাব। হ্যাঁ, কুইজে যাওয়ার আগে একটা কথা আবার রিকল করিয়ে দিচ্ছি। শ্বেত রক্তকণিকার অদানাদারের মধ্যে যে দুইটা ভাগ আছে, একটা কি মনোসাইট আর একটা হলো লিম্ফোসাইট। হ্যাঁ, তো মনোসাইটের কি? ছোট নিউক্লিয়াস, এবং লিম্ফোসাইটের হলো বড় নিউক্লিয়াস। আর মনোসাইট কি করে? ফেগোসাইটোসিস করে। ফেগোসাইট মানে কি? রোগ জীবাণু ভক্ষণ করার একটা প্রক্রিয়া। আর লিম্ফোসাইট কি করে? অ্যান্টিবডি তৈরি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা রোগ প্রতিরোধ করে।
সবাই বুঝতে পারছো কিনা সবাই একটু কাইন্ডলি ইয়েস বলো। এখন সেকেন্ড কুইজ চলে আসছে, সবাই প্রস্তুত হও। সবাই একটু ইয়েস জানাও ভাইয়ারা। আচ্ছা এই ফাঁকে একটা কথা বলি, বায়োলজি আমরা 9-10-এ অনেকেই বায়োলজি পড়ি না, বায়োলজি বলি মুখস্থের বিষয়। যারা এই কথাটা বলে তারা ইন্টারে উঠে কিন্তু মারাত্মক লেভেলে ধরা খায়। কারণ কি ভাই জানো, ইন্টারের বায়োলজির যে সিলেবাস আমি যে তোমাদেরকে এখন যা পড়াচ্ছি তা হলো এই টার্মগুলোর সাথে ইন্ট্রোডিউস করানো। হ্যাঁ, আর ইন্টারে ওঠার পর দেখবা কি প্রতিটা টার্মের জন্য আলাদা আলাদা অনেক বিরাট বিরাট বর্ণনা আছে। হ্যাঁ, তো ওইগুলো জানতে হলে কিন্তু তোমাকে 9 থেকে অনেক ভালো করে পড়তে হবে। আর যাদের স্বপ্ন ডাক্তার হওয়া, বিশেষ করে ডাক্তার হওয়া, তাদের তো বায়োলজি মাস্ট পড়তে হবে। মেডিকেলের 100টা এমসিকিউ হয়, কয়টা এমসিকিউ হয়? 100টা। 100টার মধ্যে 30টা আসে বায়োলজি থেকে। তো 100-এর 30% আসে বায়োলজি থেকে, 20টা আসে ফিজিক্স থেকে এবং 25টা আসে তোমার কেমিস্ট্রি থেকে। এই কত গেল? 75%। আর বাকি যে 25 আছে তার মধ্যে থেকে 10টা আসে জিকে জেনারেল নলেজ আর 15টা আসে ইংলিশ। তাহলে দেখো এই মেডিকেলের মধ্যে কিন্তু ভাইয়া 0.01 মার্কসের জন্য কয়েকশো স্টুডেন্ট ঢুকে যায়, সেখান থেকে বায়োলজির মধ্যে 30 মার্ক। তো অবশ্যই এটা কিন্তু গুরুত্ব অনেক বেশি মেডিকেলের জন্য। এছাড়া সব ভার্সিটিতে কিন্তু এই থেকে বায়োলজি থেকে সমান গুরুত্ব সহকারে প্রশ্ন হচ্ছে। তাহলে কিন্তু কোনোভাবেই এটা মনে করা উচিত না যে বায়োলজি একটা যেরকম সাবজেক্ট ভালো করে পড়া লাগবে না, মোটামুটি ভাবে পড়লে হবে। বায়োলজি আরো বেশি ভালো করে পড়তে হবে। আরেকটা কথা হলো, যারা বলে যে বায়োলজি মুখস্থের বিষয়, তাদেরকে একটা কথা, ধরো আমাদের ব্রেন এটা, হ্যাঁ আমাদের ব্রেনের 3টা স্তর ভাব, মানে মনে করলাম আচ্ছা রাইস, আই ইট রাইস, এটা মানে যে আমি ভাত খাই, এটা অনেক আগে শিখছি না ছোটবেলায় একদম, এটাকে আমরা এখনো ভুলে গেছি। যেমন ক্যাট অর্থাৎ বিড়াল, এটাকে ভুলে গেছি। ডগ কুকুর, এটা ভুলি নাই কেন? না ভুলার একটা কারণ, যখন আমরা একটা পড়া পড়ি, হ্যাঁ প্রথম এটা ব্রেনের প্রথম লেয়ারে থাকে। হ্যাঁ, তো প্রথম লেয়ারে থাকার পরে ধর 1 সপ্তাহ মতো মনে থাকে, কিন্তু 1 সপ্তাহ পর যখন এই পড়াটাকে আবার একবার রিকল করলাম, সেটা প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যায়। তারপরে যখন 2 সপ্তাহ 3 সপ্তাহ পর এই একই পড়াটাকে আবার রিপিট করলাম, তখন এটা সেকেন্ড স্তর থেকে থার্ড স্তরে যায়। আর এই স্তরটা হলো একদম স্থায়ী মনে রাখার একটা স্তর। আই ইট রাইস, এটা কিন্তু মরার আগ পর্যন্ত কেউ ভুলবা না, হ্যাঁ যদি স্মৃতিশক্তি না নষ্ট হয়ে যায়। তো এই স্তরে গেলে কিন্তু আমরা কোনো জিনিস ভুলি না বা আমাদের স্মৃতিতে থাকে। তো বায়োলজি আমরা তো প্রথম একবার পড়ি, বায়োলজি পড়া শেষ, পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ি না, পরে দেখা যায় যে যা পড়ছি সব শেষ। এর কারণ কি? বায়োলজি বই, বায়োলজি সমস্যা নাকি সমস্যা আমাদের? বলো তো ভাইয়া, সমস্যা আমাদের। আমরা যদি একটা পড়াকে একবার পড়ার পর আবার রিকল করি, তাহলে কিন্তু এই পড়াটা আর কখনোই ভুলা যাবে না বা ভুলবো না। তো ব্রেনের যখন থার্ড লেয়ার, একদম সর্বশেষ লেয়ার, যেটা স্থায়ী অঞ্চল, যেই স্তরে পড়াশোনা বা যে কোনো কথা গেলে স্থায়ী হয়, সেখানে নিয়ে যেতে হবে, তাহলে আর পড়াটা আমরা ভুলবো না। সেকেন্ড কুইজ দিতে পারলে 100 প্রাইজ মানি। রক্তের পিএইচ কত? সবাই জলদি জলদি কমেন্টে জানাও, 100 টাকা প্রাইজ মানি জিতে নাও। আমি ওয়েট করছি কে ফার্স্টে উত্তর করে। আমি বলছি সব কুইজ আমার পড়ানো প্রশ্ন থেকে হবে, সো জলদি জলদি উত্তর করো, প্রাইজ মানিটা জিতে নাও। প্রশ্ন তো দেখার সাথে সাথে ধুমায় উত্তর করার কথা। আর ও আবারও ডালিয়া খান, কংগ্রেচুলেশন ডালিয়া, তুমি সেকেন্ড প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিলে 200 টাকা। প্রথম কুইজে ছিল 100, সেকেন্ড কুইজে হয়েছে 100, মোট হলো 200। তো তারপর উত্তর করেছে কে? আনিকা, এবারও সেকেন্ড, তারপরে আইরিন, তাসনিম। আচ্ছা আচ্ছা, যারা যারা পারো না দুঃখ করো না, নেক্সট কুইজে উত্তর করে ডালিয়ার 200 টাকা
ভ্যানিশ করে দিও। সবাই ডালিয়ার প্রতি একটু হিংসা রেখো না, একটু কম্পিটিশন প্রবণ হোক। নেক্সট প্রশ্নে যদি ডালিয়া না দিতে পারে, ডালিয়ার 200 টাকা ভ্যানিশ। আচ্ছা, থার্ড কুইজ, 3 নাম্বার কুইজে চলে যাচ্ছি। সবাই রেডি? হ্যাঁ, প্রশ্ন হয়ে গেছে কুইজ, জলদি আনসার উত্তর করো। উত্তর করলেই 100 টাকা প্রাইজ মানি। আচ্ছা, এবার যদি ডালিয়া দিতে না পারে তার কিন্তু 200 টাকা ভ্যানিশ হয়ে যাবে। নিচের কোনটি প্লাজমা প্রোটিন নয়? জলদি জলদি কমেন্ট উত্তর করো। এইবার কিন্তু আনিকা দিয়ে দিছে। আনিকা জিতে গেলে 100 টাকা ডালিয়ার 200 টাকা মাইনাস। আমাদের বিজয়ীকে আনিকা। আনিকা 100 টাকা কমেন্ট আমার ইনবক্সে নক করিও। হ্যাঁ, সবাই উত্তর করছে। হ্যাঁ, রাফিও ক্লাসে আছে। আচ্ছা, সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও আর লাইভটা একটু শেয়ার করে দিও। আর আমাদের এই প্রিসাইজ মেন্টরশিপ এইচএসসির যে কোর্স আসছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলি। আমাদের ম্যাথ, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই 5টা সাবজেক্টের জন্য মান্থলি পেমেন্ট মাত্র 1000 টাকা। কেউ যদি ইন্ডিভিজুয়াল একটা কোর্সে, যে কোনো একটা সাবজেক্টের কোর্সে ভর্তি হইতে চাও, তাহলে তার প্রাইস মানি, তার পেমেন্ট হলো 200 টাকা। মানে কি, একটা সাবজেক্ট বাংলাদেশে আদৌ কোথাও আছে কিনা 200 টাকায় এক মাসে আমার জানা নেই ভাই। তাহলে আমাদের 3টা কুইজ চলে গেল, আমাদের শেষ আর 2টা কুইজ আছে। হ্যাঁ, ওইটার জন্য অপেক্ষা করো। এখন আমরা পড়ব কি, অনুচক্রিকা। ভাইয়া, আমি কিন্তু কুইজের প্রথমে বলছি এটা কেমন নিয়ম, এটা এখন বললে হবে না। আরো 2টা কুইজ আছে, সেটার জন্য প্রস্তুত হও। কুইজের খেলার মজাই তো এটা। ডালিয়া খান বলছে ভাই এটা কেমন নিয়ম। ভাইয়া, খেলা শুরুর আগেই সব নিয়ম কানুন কিন্তু বলে দিছি, যে একটা পারলে 100 টাকা, আরেকটা পারলে 100 টাকা, কিন্তু থার্ড প্রশ্ন যদি না পারো তোমার সবকিছু ভ্যানিশ। ভাই, মজা হবে, মজা হবে, মন খারাপ করো না। আর 2টা আছে, কিন্তু একটা কথা, যে 5 নাম্বার যে কুইজটা হবে সেটা যে পারবে তার জন্য 100 টাকা বরাদ্দ, সেটা আর কাটাকাটি যাবে না। এখন কি পাবো, অনুচক্রিকা। অনুচক্রিকা, অনুচক্রিকার ইংলিশ নাম হলো প্লেটিলেট। আচ্ছা ডালিয়া, মন খারাপ করো না, ক্লাসে মনোযোগ দাও, আবার নেক্সট কুইজ আসছে। ক্লাসে মনোযোগ দিলেই পাবা। আমার সব কুইজ হবে ক্লাসের পড়ানো টপিক থেকে, আমার নিজের হাতে লেখা বোর্ডে যা লিখছি তা থেকেই হবে ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দাও ক্লাসে। আর ক্লাস তোমাদের কাছে একটাই চাওয়া, ক্লাসটাকে বেশি বেশি শেয়ার করে দাও, আমাদের প্রিসাইজ মেন্টরশিপকে বাংলাদেশের প্রতিটি দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দাও। আচ্ছা, প্রিসাইজ এই জিনিসটা মানে তো বুঝো, প্রিসাইজ মানে কি, আমরা মূলত আমাদের একটা পড়ার রুলস আছে, আমরা গতানুগতিক না, আমাদের একটা রুলস আছে পড়ার।
আমরা যে কোনো জিনিস পড়বো একদম প্রিসাইজলি পড়বো, যেটা আমাদের প্রয়োজন আমরা তার জন্য আয়োজন করব। এই রক্ত চ্যাপ্টারটা যে তার জন্য আজকে আমি একদম বেসিক থেকে শুরু করেছি। এভাবে ধরো আমাদের বারবার যে প্রশ্নগুলো হচ্ছে বোর্ডের মধ্যে, হ্যাঁ, ধরো এই চ্যাপ্টারের যেই টপিকটা বারবার হচ্ছে সেই টপিকটা পড়াবো, সেই টপিকের যতটুকু ডেপথে যাওয়া যায় ততটুকু আমরা যাব। এখন তার জন্য আমাদের কি করতে হয়, আমরা একটা টেস্ট পেপার থেকে তোমাদের একটা টিপস দিই। হ্যাঁ, তোমরা টেস্ট পেপার থেকে প্রথমে একটা চ্যাপ্টার পড়ার আগে অবশ্যই দেখবা যে এই চ্যাপ্টারের কোন কোন টপিক থেকে বোর্ডে কোশ্চেন হচ্ছে। হ্যাঁ, তো ওই টপিকটা মার্ক করার পর ওই টপিকটা যতটুকু পারো নিজে একদম ঝালিয়ে ফেলবা, তাইলে দেখবা অনেক একটা ভালো একটা প্রিসাইজ প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, অনুচক্রিকা মুছে ফেললাম কি? অনুচক্রিকা, অনুচক্রিকার কি কি? অনুচক্রিকার মধ্যে এক নম্বর কথা, নিউক্লিয়াস নেই। কি? নিউক্লিয়াস নেই। অনুচক্রিকার মধ্যে নিউক্লিয়াস নেই। এদের আকার হলো গোলাকার বা ডিম্বাকার। হ্যাঁ, কি? গোলাকার বা ডিম্বাকার, গোলাকার বা ডিম্বাকার। এটা কি করে? রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত তঞ্চন বা রক্ত বন্ধ করা, রক্ত তঞ্চন, তঞ্চনে সাহায্য করে বা ভূমিকা রাখে। রক্ত তঞ্চনে সাহায্য করে বা ভূমিকা রাখে। আচ্ছা, একটা জিনিস, এটা প্রতি ঘন মিলিমিটার কিউবে কত থাকে? 2.5 লক্ষের মতো, 2.5 লক্ষের মতো, 2,50,000-এর মতো। হ্যাঁ, মিলিমিটার কিউব। দেখছো কি? আচ্ছা, এখন একটা জিনিস পড়াই, সেটা হলো, আচ্ছা তাদের আয়ুষ্কাল হলো 5 দিন। গড় আয়ুষ্কাল কত? 5 দিন। 5 দিনের মতো এরা বাঁচে। 5 দিন, 5 থেকে 10 দিন। হ্যাঁ, আচ্ছা, এটা লেখার পর আমরা রক্ততন্ত্রটা একটু পড়বো। রক্ততন্ত্রটা তোমাদের সিলেবাসে ততটা নাই, কিন্তু হালকা একটু বলা আছে, তাই আমি একটু বলে দিচ্ছি রক্ততন্ত্রটা মূলত কি। আচ্ছা, আমাদের হাত যখন কেটে যায়, হ্যাঁ, যদি রক্ত বের হচ্ছে তো হাত কাটলে, তাই না? ওই রক্ত যদি বন্ধ না হইতো, বের হয়, তাহলে কি আমাদের শরীরের সমস্ত রক্ত বের হয়ে মানে যেত না? তাহলে কি আমরা বাঁচতে পারতাম? আমরা কিন্তু মারা যেতাম। তো রক্তটা কিন্তু বন্ধ হয়ে যায়। কি কারণে বন্ধ হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় রক্ততঞ্চন। হ্যাঁ, তো ধরো তোমার হাত কেটে গেল বা হাতের ক্ষত হলো, হাতের ক্ষত হয়েছে। হ্যাঁ, তো ক্ষত হওয়ার সাথে সাথে কি করে? প্লেটিলেট বা অনুচক্রিকা গুলো এখানে আসা শুরু করে। হ্যাঁ, বায়ুর সংস্পর্শে যখন আসে, কি? বায়ুর সংস্পর্শ, বায়ুর সংস্পর্শ, বায়ুর সংস্পর্শে আসলে কি হয় জানো? এই বায়ুর সংস্পর্শে আসলে রক্তের মধ্যে একটা প্রোটিন আছে না, প্রোথ্রম্বিন, প্লাজমা প্রোটিন, আমরা কিন্তু পড়েছিলাম। কি আছে? সংস্পর্শে থ্রম্বোপ্লাস্টিন, থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিনটা কি হয় জানো? প্লাজমা প্রোটিন সহায়তায়, ক্যালসিয়ামের সহায়তায় থ্রম্বিনে পরিণত হয়। ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় মিস্টেক হয়েছে। ক্ষত হওয়ার পর বায়ুর সংস্পর্শে আসলে থ্রম্বোপ্লাস্টিনে অনুচক্রিকাগুলো থ্রম্বোপ্লাস্টিন হয়। হ্যাঁ, থ্রম্বোপ্লাস্টিন হওয়ার পর প্রোথ্রম্বিন আছে না, একটা প্লাজমা প্রোটিন পড়ছিলাম, প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনটা হয় কি জানো? এই প্রোথ্রম্বিনটা ক্যালসিয়াম আয়নের সহায়তায়, ক্যালসিয়াম 2+ আয়নের সহায়তায় প্রোথ্রম্বিন থেকে কি হয় জানো? থ্রম্বিনে রূপান্তরিত হয়, থ্রম্বিন। হ্যাঁ, এই থ্রম্বিনটা কিসে পরিণত? থ্রম্বিনটা হয় ফাইব্রিন জালকে, ফাইব্রিনে পরিণত হয়, ফাইব্রিন জালক।
লেখা দেখা যাচ্ছে কি ভাইয়া? এই ফাইব্রিন জালকের মধ্যে রক্তটা আটকা পড়ে যায়, হ্যাঁ, তারপর রক্ত বন্ধ হয়ে যায়। আচ্ছা আমি জিনিসটা বুঝাই, ধরো তোমার হাত এটা, হ্যাঁ, হাতের এই যে একটা কেটে গেল, সাথে সাথে অনুচক্রিকা আসবে, অনুচক্রিকার মধ্যে থ্রম্বোপ্লাস্টিন আছে না, এই থ্রম্বোপ্লাস্টিনটা কি হবে? প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিনে পরিণত হবে এবং ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিনটা থ্রম্বিনে পরিণত হবে। থ্রম্বিন থেকে কি হবে? ফাইব্রিন জালক, জালক মানে কি? জালের মতো। তো ওই ধরো এখানে কেটে গেছে, হ্যাঁ, এই জায়গাটা কেটে গেছে, হাত তৈরি করছে, এই জায়গাটা কেটে গেছে, তাও এখানে যদি জালক তৈরি হয় তো আর কোনো রক্তকণিকা বের হতে পারবে না। তখন কি হয়? একটা হলুদ কালারের কালার ধারণ করে, সেটাকে বলা হয় কি বলা হয়? সিরাম। আচ্ছা ওই সিরাম এখন দরকার নাই তো, রক্ততন্ত্র তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা কি তুমি কি বলছো যে ঝাপসা? ভাই তাহলে তোমার নেটওয়ার্কের সমস্যা, ঝাপসা না তো ভাই, সবাই এখানে ক্লিয়ার আছে। আচ্ছা অন্য কেউ বলো তো ভাই, ক্লাস কি ঝাপসা দেখাচ্ছে? রোকসানা আফরিন, হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা কেউ একটু কাইন্ডলি বলো তো ঝাপসা হচ্ছে কিনা? আমার এখানে তো সব ক্লিয়ার দেখা যাচ্ছে। ঝাপসা হলে ভাই 1 মিনিট ওয়েট করে ঠিক হয়ে যাবে, হ্যাঁ, নেটওয়ার্ক তো আপ ডাউন করতেছে কারোর। আচ্ছা কেউ একটু বলো ঝাপসা কিনা এখন? আচ্ছা ঝাপসা না। আচ্ছা এখন দেখো তো ভাইয়া, আশা করি তো ক্লিয়ার হয়ে গেছে। ঝাপসা এখন আমরা বলবো হার্ট, হ্যাঁ ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ। এখন কি বলবো? হার্ট। এই হার্টের বা হৃৎপিণ্ড, দিল কি ধড়কন, হার্ট। তো হার্ট কি, হার্টের চিত্র কিন্তু অনেক সময় প্রশ্নের মধ্যে সিকিউতে আঁকতে বলে। হ্যাঁ ক্লিয়ার হয়েছে কিনা ভাই একটু ইয়েস লেখো, ক্লিয়ার হলে। আমরা হার্টে চলে যাচ্ছি, মনের ভিতরে চলে যাচ্ছে একদম আজকে। হ্যাঁ তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করবা, ক্লাসটাকে শেয়ার করবা, প্রিসাইজ মেন্টরশিপকে সবাইকে জানিয়ে দেবা যে এখানে একটা প্রিসাইজ মেন্টরশিপ আছে, যেটা সবকিছু থেকে আলাদা, একটা প্রিসাইজ প্রিপারেশন দিবে ইনশাআল্লাহ। আইএম জিপিএ 5 হবে না, অরিজিনাল জিপিএ 5 হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ রাফি। আচ্ছা এখন আমরা হার্ট, আগে হার্টের চিত্রটা আঁকাই, সবাই একটু লক্ষ্য করো, তাইলে বুঝতে পারবা। এই চিত্রটা একটু ক্রিটিক্যাল, কিন্তু একটু বুঝে বুঝে আঁকলে শেষ। সবাই লক্ষ্য করো, হ্যাঁ। আমি আঁকায়া তোমাদেরকে বুঝাচ্ছি, হ্যাঁ।
ক্লিয়ার তো না? ওকে, আমি আঁকাই নিয়ে তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। ওকে, হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের নোটের মধ্যে অবশ্যই এই হার্টের চিত্র অনেক সুন্দর করে এঁকে সাবমিট করবা। যার নোট সবচেয়ে বেশি ভালো হবে সে কিন্তু পার্সোনালি আমার কাছ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার পেয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা রক্ত তো আঁকাইলাম, তাই না? এখন দেখি এটার নাম সবাই মার্কিং করো যা যা লিখছি। এটা কি নিম্নমুখী মহাশিরা? নিম্নমুখী নিম্নমুখী মহাশিরা। বোর্ডের মধ্যে আঁকানো অনেক ঝামেলা, যেমন হয়েছে ভাইয়া। দেখি নিম্নমুখী মহাশিরা, এটা কি ঊর্ধ্বমুখী মহাশিরা। ঊর্ধ্বমুখী মহাশিরা। লাইটটা দিয়ে দেবে, একটা বানিয়েছি। এটা কি নিম্নমুখী মহাশিরা, এটা কি ঊর্ধ্বমুখী মহাশিরা। হ্যাঁ, তো শিরা, আরেকটা জিনিস, শিরা আর ধমনী কি? শিরা, শিরার মাধ্যমে কি হয়? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসে। হ্যাঁ, এটার মধ্যে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসে। এটা কি দেখো, এটা হলো ডান অলিন্দ। এটা কি ডান নিলয়। রক্ত সংবহনটা আমি বুঝাবো, আগে চিত্রটা আমরা দেখি। হ্যাঁ, এটা কি ডান নিলয়। তারপরে এটা কি? এটা হলো বাম নিলয়। এটা হলো ডান এট্রিয়াম, সরি বাম অলিন্দ। আচ্ছা,
অলিন্দার ইংলিশ কিন্তু এট্রিয়াম আর নিলয়ের ইংলিশ হলো ভেন্ট্রিকল। হ্যাঁ, এটা হলো। তারপরে এই যে এটা কি, এটা হলো ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী, আর এটা কি ফুসফুসীয় শিরা, আর এটা হলো আচ্ছা এই যে এই জিনিসটা। আচ্ছা এখন আমি একটু বুঝাই। হ্যাঁ, সবাই একটু একটু মনোযোগ দাও। হ্যাঁ, তো হৃৎপিণ্ডের মূলত 4টা চেম্বার থাকে। হ্যাঁ, হৃৎপিণ্ডের মূলত 4টা চেম্বার থাকে। আর আরেকটা জিনিস, ফিগার ইয়ার মধ্যে বোর্ডে বা খাতার মধ্যে বা বইয়ের মধ্যে যে ফিগারগুলো আছে, আমাদের যেটা ডান সাইড, হ্যাঁ, সেটা কিন্তু ফিগারের বাম সাইড। আমাদের যেটা ডান সাইড হয় লেখার সময়, সেটা কিন্তু আমাদের যেটা বাম সাইড হয় সেটা কিন্তু ফিগারের কি ডান সাইড। এটা বুঝতে পারছো? তো তাহলে হৃৎপিণ্ডের কয়টা প্রকোষ্ঠ থাকে? চেম্বার 4টা। এটাকে বলা হয় ডান অলিন্দ, এটাকে বলা হয় ডান নিলয়, এটাকে বলা হয় বাম অলিন্দ, আর এটা হলো বাম নিলয়। হ্যাঁ, এই 4টা চেম্বার তো বুঝতে পারছো আশা করি। এখন এই হৃৎপিণ্ডের মধ্যে, হৃৎপিণ্ডের যে স্তর আছে, হৃৎপিণ্ডটা ধরো এটা একটা হৃৎপিণ্ড। হ্যাঁ, এই হৃৎপিণ্ডটাকে পুরোটাকে একটা কভারে আবৃত করে রাখি। এই কভারটার নাম কি জানো? পেরিকার্ডিয়াম। আমি 4টা ওয়ার্ড লিখছি, সেটা একটু কাইন্ডলি লিখো খাতার মধ্যে। হ্যাঁ, একটা হলো পেরি মানে চারদিক, কি চারদিক। এপি মানে হলো বহিস্থ বা বাহিরে। এন্ডু মানে ভেতরে। তারপর কি মেসো মানে মাঝে। হ্যাঁ, তাহলে পেরিকার্ডিয়াম মানে হৃৎপিণ্ডের চতুর্দিকে যে একটা হৃৎপিণ্ড মূলত এই পেরিকার্ডিয়ামে আবৃত থাকে, মানে চারদিকে যেটা আবরণ করে থাকে সেটা হলো পেরিকার্ডিয়াম। এখন এটা তো হৃৎপিণ্ডের বাহিরের একটা কভারের আবরণ, কিন্তু এই হৃৎপিণ্ডের যে স্তরগুলো আছে, একটাকে বলা হয় বহিস্থ স্তরকে বলা হয় কি এপিকার্ডিয়াম। কার্ডিয়াম। এই মাঝের স্তরকে কি বলা হয়? মায়োকার্ডিয়াম। মেসো লিখছেন, মায়ো হবে ভাই, এটা কিন্তু মায়ো হবে, মেসো ভুলে লিখেছি। দেখি মায়োকার্ডিয়াম। আর একদম ভিতরের স্তরকে কি বলা হয়? এন্ডোকার্ডিয়াম। ভিতরের স্তরকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। হ্যাঁ, এখন এই হৃৎপিণ্ডের মধ্যে নিম্নমুখী মহাশিরা মানে দেহের নিচের অংশ থেকে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ঊর্ধ্বমুখী মহাশিরা দিয়ে সকল দেহের উপরের অংশে সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। কথা কি বুঝতে পারছো? আর শিরা দিয়ে কি বলছি? শিরার মাধ্যমে অবশ্যই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাতায়াত মানে হৃৎপিণ্ডে প্রবেশ করবে। এটা কার্বন ডাই অক্সাইড যুক্ত নিম্নমুখী মহাশিরা দিয়ে এবং ঊর্ধ্বমুখী মহাশিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসে। কথা কি বুঝতে পারছো? তারপর কি হয়? ডান অলিন্দ থেকে যখন, আরেকটা কথা মনে রাখো, সিস্টোল মানে হলো সংকুচিত হওয়া আর ডায়াস্টোল হলো প্রসারিত হওয়া। হ্যাঁ, তো ডান অলিন্দ যখন সৃষ্ট হয় মানে সংকুচিত হয়, তখন কি হয়? ডান অলিন্দ থেকে রক্তটা এই পথে কয়ে আসে? ডান নিলয়ে আসে। এই পথের মধ্যে একটা কপাটিকা আছে। হ্যাঁ, এই কপাটিকাটার নাম হলো ট্রাইকাস্পিড কপাটিকা বা ত্রিপদী কপাটিকা। এই যে দেখো, কি ভাবে দেখা, এই যে এরকম কপাটিকাটা। হ্যাঁ, 3টা পদ থাকবে, এটা মানে তিনটা পদ যুক্ত কপাটিকা, তার জন্য এটাকে ট্রাইকাস্পিড কপাটিকা বলা হয়। এই কপাটিকার নাম কি?
ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকাটা কি করে, রক্ত যে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে আসছে সেটাকে আবার ব্যাক করে ডান অলিন্দে যেতে দেয় না। কথা কি বুঝতে পারছো? বুঝতে পারলে একটু ইয়েস জানো, একটু কাইন্ডলি একটু ইয়েস জানো। একটু ইয়েস জানো, এই কথাটা বুঝতে পারছো কিনা যে ট্রাইকাসপিড কপাটিকার কাজ কি? একটু কমেন্টে ইয়েস জানো যে বুঝতে পারছো কিনা ট্রাইকাসপিড কপাটিকার কাজ। হ্যাঁ ইয়েস। তারপরে রক্তটা যখন এই চেম্বারে আসে তখন কি হয়, এই যখন ডান অলিন্দের সংকুচন হয় বা সিস্টুল হয় তখন কিন্তু ডান নিলয়ের ডায়াস্টুল হয়, মানে প্রসারণ হয়। তো সকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখন এখানে আসলো, মানে ডান নিলয়ে আসলো, তখন কি হয়, ডান নিলয়ের সংকোচন হয়। তো ডান নিলয়ের সংকোচনের ফলে এই যে এই পথে কোথায় যাচ্ছে, ফুসফুসীয় ধমনী না এটা। ডান নিলয়ের সংকোচনের ফলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাচ্ছে। আর এটাকে কেন ধমনী বলা হয়েছে, একটা দেখো, এটা কিন্তু ধমনী বলছি, এটা দিয়ে কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যাচ্ছে, কিন্তু তারপরে এটা কেন ধমনী, এটাই ব্যতিক্রম। একমাত্র ফুসফুসীয় ধমনী যেটা আছে সেটা দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। এছাড়া মানব মানে যে কোনো জীবের দেহে যত ধমনী আছে সব ধমনী দিয়ে কি যায়, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। কিন্তু একটাই পার্থক্য, হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে যে ধমনীটা হৃৎপিণ্ড ফুসফুসের মধ্যে রক্ত নিয়ে যায়, সেই ধমনী দিয়ে একমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। তো এই ধমনী দুইটা পার্ট হচ্ছে, দুইটা ফুসফুস না, ওই দুইটা ফুসফুসে প্রবেশ করে। তো ফুসফুস থেকে রক্ত যখন অক্সিজেন সমৃদ্ধ হয়, এই দেখো ফুসফুসীয় শিরা, এই ফুসফুসীয় শিরা পথে রক্তটা কোথায় আসে, বাম অলিন্দে আসে। এই যে আরেকটা ব্যতিক্রম, সব শিরা দিয়ে জানি কি সমৃদ্ধ রক্ত যায়, কার্বন ডাই অক্সাইড, একমাত্র ফুসফুসীয় শিরা দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অলিন্দে আসে। কথা কি বুঝছো? ক্লিয়ার হলে ইয়েস বলো। তার এই টপিকের পরে কিন্তু ফোর্থ কুইজ চলে আসবে। বুঝছো কি কিভাবে এখানে আসছে? এখানে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত আসছে, তাই না, ফুসফুস থেকে। এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত যখন এখানে আসছে তখন কি হয়, এই বাম অলিন্দের সংকোচন বা সিস্টুল হয়, এবং বাম নিলয়ের কি হয়, বাম নিলয়ের হয় ডায়াস্টুল। যখন এটা সংকুচিত হয়, এটা প্রসারিত হয়ে কি হয়, এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই চেম্বারে আসে, মানে বাম নিলয়ে আসে। বাম নিলয়ে আসার পর কি হয়, বাম নিলয়ের সংকোচন হয়, তখন এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এখানে একটা কপাটিকা কাজ করে, যাতে এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা নিলয় থেকে আবার ইয়াতে না যায়, অলিন্দে না যায়। এই কপাটিকাটার নাম হলো বাইকাসপিড কপাটিকা। হ্যাঁ, তো এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা এই পথে কোথায় যায়, সারা দেহে ছড়িয়ে পড়ে। বুঝতে পারছো কি রক্ত কিভাবে পরিবহন হচ্ছে? যারা যারা বুঝতে পারছো ইয়েস লেখো, আমি একটু সামারি টানছি। ইয়েস লেখো ভাইয়ারা। আচ্ছা, রক্ত কোথায় কি হচ্ছে? রক্ত প্রথমে আমাদের নিম্নমুখী মহাশিরা এবং ঊর্ধ্বমুখী মহাশিরা দ্বারা হৃৎপিণ্ডের ডান অলিন্দে আসছে। হ্যাঁ, তো ডান অলিন্দে আসার পর ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝে একটা কপাটিকা আছে, তাকে বলা হয় ট্রাইকাসপিড কপাটিকা। তো ওই কপাটিকা পথে রক্তটা ডান নিলয়ে আসে, আর ডান নিলয় থেকে যাতে এই রক্তটা আবার ডান অলিন্দে চলে না যায় সেজন্য এই কপাটিকাটা বন্ধ হয়ে যায়। এটা একটা রক্তটাকে একদিকে প্রবাহিত করতে সাহায্য করে। হ্যাঁ, তো ডান নিলয়ে আসার পর রক্তটা ডান নিলয়ে সংকোচন ঘটে, তখন কি হয়, রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কোথায় যায়, ফুসফুসে যায়। ফুসফুসে যাওয়ার পর কি হয়, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ হয়ে রক্তটা বাম অলিন্দে আসে। বাম অলিন্দে আসার পর কি হয়, বাম অলিন্দের সংকোচন বা সিস্টুল হয়। তারপরে কি হয়, বাম নিলয়ের প্রসারণ ঘটে। তো ওই বাইকাসপিড কপাটিকা পথে রক্তটা বাম নিলয়ে আসে। বাম নিলয়ে আসার পরে কি হয়, বাম নিলয়ের যখন সংকোচন হয় তখন এই যে এই দুইটা, এটাকে বলা হয় ইউস্টেশিয়ান কপাটিকা। এই পথে সমগ্র দেহে রক্তটা ছড়িয়ে পড়ে। কথা কি বুঝতে পারছো না? ভেজাল আছে, বুঝতে পারলে মুসি। তারপর
আশা করি বুঝছো। সবাই একটু ইয়েস ইয়েস লিখে দাও। আচ্ছা আমি মুছে ফেলি এটা। তো হৃৎপিণ্ডের গঠন আশা করি বোঝা গেছে। আচ্ছা একটু বলি কি হচ্ছে জিনিসটা, কি হচ্ছে আমি সামারিটা লিখছি, সবাই একটু মনোযোগ দাও। রক্তপিয় নিম্ন বা এবং প্লাস ঊর্ধ্ব, নিম্ন প্লাস ঊর্ধ্বমুখী মহাশিরা, এই এটা থেকে কোথায় আসছে? কি যুক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কোথায় আসছে? ডান অলিন্দ বা ডান এট্রিয়াম। তো ডান অলিন্দ থেকে কোথায় যাচ্ছে? ডান নিলয়ে। ডান নিলয়। ডান নিলয় থেকে কোথায় যাচ্ছে? ফুসফুসে। ফুসফুসে। এই ফুসফুসে কিসের মাধ্যমে যাচ্ছে? ফুসফুসীয় ধমনির মাধ্যমে। সবগুলা কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ফুসফুস থেকে কোথায় যাচ্ছে? ফুসফুসীয় শিরার মাধ্যমে। অক্সিজেন যুক্ত রক্ত কোথায় যাচ্ছে? ডান বাম অলিন্দে। বাম অলিন্দে। বাম অলিন্দ থেকে কোথায় যাচ্ছে? বাম নিলয়ে। নিলয় কিসের মাধ্যমে? বাইকাস্পিড কপাটিকের মাধ্যমে। বাম নিলয় থেকে কোথায় যাচ্ছে? সমগ্র দেহে। কোথায় যাচ্ছে? সমগ্র দেহে। সমগ্র দেহে। এই সমগ্র দেহে যে যাচ্ছে, সমগ্র দেহে কি করছে? সবগুলো কি অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবেশ করাচ্ছে না? এখন যেই কোষে দরকার অক্সিজেনের, ধরো শক্তি উৎপাদন কিন্তু একটা জারণ প্রক্রিয়া। ধরো আমার এটা হাতের মধ্যে কাজ করতে পেশি শক্তির দরকার হয়, ওইখানে শক্তির দরকার হয়, শক্তি অর্জন করতে হয় জারণ প্রক্রিয়ার মাধ্যমে। সেখানে কি ওই অক্সিজেন, এই আমরা যে খাচ্ছি ফ্যাট প্রোটিন এগুলা খাচ্ছি না, এগুলো সব কিন্তু গ্লুকোজ। যখন আমাদের শরীর গ্লুকোজ ছাড়া কোনো কিছু চেনে না, তখন কি এই অক্সিজেনের উপস্থিতিতে জারণ প্রক্রিয়ার মাধ্যমে এই দেহে আমরা শক্তি অর্জন করি। বুঝতে পারছো কি? বুঝতে পারলে সবাই ক্লিয়ার লিখো। আর এই ইয়াটা প্রবাহ চিত্রটা আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, আর হৃৎপিণ্ডের আরেকটা কথা বাকি ছিল, সেটা হলো হৃৎপিণ্ডের মধ্যে আমরা পড়ছিলাম না এপিকার্ডিয়াম বহিঃস্থ স্তর, এখানে কিন্তু বিক্ষিপ্তভাবে চর্বি লেগে থাকে। হ্যাঁ, এই বায়োলজি পড়তে গেলে মানে মনে হয় যে আল্লাহ কি জিনিস সৃষ্টি করলো, মানে কতটা নিখুঁত ভাবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে। এই একটা রক্ত কণিকার কত 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 কাজ। এই একটা হৃৎপিণ্ড ভাই প্রতি মিনিটে 72 বার কাঁপতেছে। এক একটা কম্পনের ফলে এই হৃৎপিণ্ডের পাম্পের কারণে রক্তটা সারা দেহে যাচ্ছে, সারা দেহে প্রতিটা পেশি কোষে কোষে পৌঁছাচ্ছে। সেখানে অক্সিজেনের উপস্থিতিতে কি হচ্ছে? শক্তি উৎপন্ন হচ্ছে, আমরা সেই শক্তিতে চলাফেরা করছি। এছাড়া অক্সিজেন জিনিসটা কি দেখো, নাক দিয়ে যাচ্ছে ফুসফুসে, ফুসফুস থেকে কি হচ্ছে? ফুসফুস থেকে কি হচ্ছে? রক্তের মাধ্যমে রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন আকারে রক্তের মধ্যে মিশে থাকে। যখন যেখানে দরকার অক্সিজেন, অক্সি হিমোগ্লোবিন কি করে? সাথে সাথে অক্সিজেনকে ভেঙে দেয়। নিজের অক্সি হিমোগ্লোবিন থেকে হিমোগ্লোবিন আর অক্সিজেন আলাদা হয়ে যায়, অক্সিজেন দিয়ে আমরা সেই কাজ করে ফেলতেছি। এই জিনিসগুলো ভাবলে ভাই মানে কি মনে হয় যে আল্লাহ কি জিনিস সৃষ্টি করেছে। শাস্তা দিতে ইচ্ছে করার সাথে সাথে আল্লাহর কাছে আল্লাহ কুদরতি পায়। আচ্ছা ক্লিয়ার। এখন আমাদের ফোর্থ কুইজ দিয়ে জিতে নাও তোমরা আরেকটি টাকা। ফোর্থ কুইজ হলো কুইজ। সবাই প্রস্তুত হও। প্রশ্ন হচ্ছে উত্তর করো, কোন শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? কুইজের উত্তর দাও, 100 টাকা প্রাইজ মানি জিতে নাও। তারপরে আমরা পড়ব কি? তারপরে আমরা পড়ব হলো ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ পড়ার পর
আমাদের পড়াটা শেষ হবে। আচ্ছা আচ্ছা, কুইজের উত্তর দাও ভাইয়া। কই ঘুমাই গেল সবাই? এখন ভাই উত্তর দিবা তো 100 টাকা প্রাইজ মানি। আর ফ্রি প্রশ্নের কিন্তু কোনো মাপ না, কোনো কাটাকাটি নাই, যা দিবে সে পেয়ে যাবে। রুকসানা আফরিন দিয়ে দিয়েছে ফুসফুসিও। ডালিয়া খান পারলে না, এবার সেকেন্ড হয়েছে ডালিয়া খান। কে? রুকসানা আফরিন। তুমি ভাই আমাকে একটু নক দিও ক্লাসের পর। রুকসানা আফরিন পেয়ে গেছে আমাদের এই কুইজের প্রাইজ মানি 100 টাকা। এখন আমরা পড়বো কি? এখন পড়বো ব্লাড গ্রুপ। আচ্ছা, আমরা অনেক সময় তো অনেকে অসুস্থ হয়, অনেকে দুর্ঘটনার কারণে কিন্তু অনেক রক্তক্ষরণ হয়, তাই না? তো সেক্ষেত্রে কি হয়? রক্ত দিতে হয়। মানে রক্ত, ধরো আমার শরীর কেউ যদি অ্যাক্সিডেন্ট হয়, যে কোনো দুর্ঘটনার মধ্যে অনেক বেশি রক্ত চলে যায়, তখন কি হয়? তাকে অন্য কারো কাছ থেকে রক্ত প্রবেশ করাতে হয় তার দেহে, তাই না? তখন রক্ত শূন্যতা হয়ে যায়, মানে রক্ত কমে যায়। তো সেটাকে সেই ঘাটতি পূরণের জন্য রক্ত প্রয়োগ করতে হয়। আচ্ছা, একটা জিনিস কি, রক্তটা যে দিচ্ছে, আসলে রক্তটা দেওয়ার আগে তাকে গ্রুপ ম্যাচিং করতে হয়, তার গ্রুপের সাথে তার রক্তটা ম্যাচিং করছে কিনা। হ্যাঁ, আচ্ছা, অনেকেই আনসার করেছো, সকলকে ধন্যবাদ। আচ্ছা, এখন 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার, হ্যাঁ, সে কি করেছিল? রক্তের যে গ্রুপ সেটাকে ভাগ করেছিল। এখন আমরা রক্তের গ্রুপিংটা দেখি কিভাবে। আচ্ছা, রক্তের গ্রুপের জানার আগে দুইটা টার্ম আগে সেখানে, একটা কি অ্যান্টিজেন, আর একটা হলো অ্যান্টিবডি। অ্যান্টিজেন হলো যে কোনো রোগ জীবাণু, যে কোনো মানে ক্ষতিকর কণা, যে কোনো কিছু মানে যেটা রোগ জীবাণু হিসেবে আমরা চিনি বা ক্ষতিকর জিনিস। আর অ্যান্টিবডি কি? ওই জিনিসটাকে যে প্রতিরোধ করে তাকে বলা হয় অ্যান্টিবডি। অ্যান্টিবডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায়, রোগ প্রতিরোধে অংশগ্রহণ করে। এখন লোহিত রক্তকণিকা আছে না? লোহিত রক্তকণিকা আমরা দিয়া বোতল পড়েছিলাম। হ্যাঁ, লোহিত রক্তকণিকার মধ্যে এই অ্যান্টিজেনটা থাকে। হ্যাঁ, লোহিত রক্তকণিকার মধ্যে অ্যান্টিজেনটা থাকে। এখন আমরা ব্লাড গ্রুপিংটা কিভাবে করে সেটা দেখি। গভীর মনোযোগ ভাইয়ারা। এখন ব্লাড গ্রুপ, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ জানা কিন্তু ভাই দরকার আছে। কেউ অসুস্থ হলে তাকে কিন্তু ব্লাড দিতে হয়। তো কিভাবে উল্টাপাল্টা ব্লাড দিলে কি হবে সেটাও জানতে হবে। এটা কি গ্রুপ? অ্যান্টিজেন, অ্যান্টিবডি। সবকিছু ক্লিয়ার আছে তো, তাই না? ফোর্থ কুইজ কিন্তু চলে গেল, তারপর আর একটা কুইজ আছে, সেটা যে জিতবে। আচ্ছা, এখন কি গ্রুপ কি কি হতে পারে? একটা হতে পারে এ, একটা হতে পারে বি, একটা হতে পারে এ বি, একটা হতে পারে নাল। আচ্ছা, এটা কিন্তু ও গ্রুপ, আবার এটা নালও বলা যায়। আর একটা কি RH পজিটিভ, RH নেগেটিভ। আচ্ছা, ধরো আমার বাসা, হ্যাঁ, আমার বাসায় আমি থাকবো, এটা কি স্বাভাবিক না? বলো তো ভাইয়েরা, আমার বাসায় আমি থাকবো সেটা কিন্তু স্বাভাবিক। আমার বাসায় যদি অন্য কেউ আসে, আমার রিলেটিভ ব্যতীত অন্য কেউ আসে, তাকে কিন্তু আমরা মানে যদি আমাদের অজান্তে আসে, যেটা আমাদের জন্য হার্মফুল, সেটা কিন্তু আমরা চোর বলে আখ্যায়িত করি, তাই না? তো সেক্ষেত্রে আমার বাসায় আমি থাকবো মানে এর রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এ থাকবে, বি রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন বি থাকবে, এবি রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন কি থাকবে একটু বলতে পারবে কি কেউ? এবি থাকবে। ও, তার তো কোনো নাই, ও মানে কিন্তু ও গ্রুপ না, এটার মধ্যে তো এও নাই বিও নাই। হ্যাঁ, এটার মধ্যে কিছুই থাকবে না অ্যান্টিজেন। বুঝতে পারছো কি কথাবার্তা? এখন আমার বাসায় আমি থাকবো স্বাভাবিক, মানে এর বাসায় এ থাকবে, অ্যান্টিজেন থাকবে। কিন্তু এই এ রক্তের গ্রুপের মধ্যে, আচ্ছা একটা জিনিস, ধরো আমার কাছে এ অ্যান্টিজেন আছে, হ্যাঁ, এই এ অ্যান্টিজেন কি করবে জানো? যদি এ অ্যান্টিবডিকে
এ অ্যান্টিবডিকে এ অ্যান্টিজেনের কাছে আনা হয়, তারা একে অপরে মিশে ঝগড়াঝাটি করে একাকার হয়ে রক্ত জমাট বাঁধে ফেলবে। বুঝতে পারছো কি? ধরো আমি আমার বাসায় আমি একটা চোর দেখতে পাইলাম, আমার বাসায় আসছে, তাহলে তো আমি তাকে মেরে কেটে একসাথে একাকার করে একদম গোল্লা বানাই ফেলবো। তার মানে কি, এ অ্যান্টিজেনের সাথে যদি এ অ্যান্টিবডি আসে তাহলে সেই রক্তটা জমাট বেঁধে যায়। সেক্ষেত্রে কি এ রক্তের গ্রুপের মধ্যে যদি এ অ্যান্টিজেন থাকে তাহলে এটার মধ্যে কি অ্যান্টিবডি থাকবে? বি অ্যান্টিবডি থাকবে। ক্লিয়ার? তাহলে বি রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন থাকবে এ বি আর অ্যান্টিবডি থাকবে এ। আর এবি ব্লাড গ্রুপের মধ্যে কিন্তু ভাই দুইটাই অ্যান্টিজেন আছে, এও আছে বিও আছে। এখানে তুমি অ্যান্টিবডি দিলেও কোপায় ফেলবে একদম, বি অ্যান্টিবডি দিলে কিন্তু কোপায় ফেলবে একদম, সব একাকার হয়ে রক্ত জমাট বাঁধায় ফেলবে। বুঝতে পারছো কি? তাহলে এখানে কোনো অ্যান্টিবডি থাকবে না। আর এখানে কি আছে? এখানে তো কোনো অ্যান্টিজেনই নাই। মানে আমার বাসায় আমি বেড়াইতে চলে গেছি বাসা খুলে, হ্যাঁ, সেখানে কিন্তু যে কোনো চোর এসে অনায়াসে এও আসতে পারবে বিও আসতে পারবে, দুজনেই অনায়াসে এসে চুরি টুরি করে নিয়ে যাবে। এই হলো বেসিক কথাবার্তা, এগুলো গেল। এখন একটা জিনিস দেখো, আমরা তো দেখলাম এ রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এ থাকে, অ্যান্টিবডি বি থাকে। বি রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন বি থাকে, অ্যান্টিবডি এ থাকে। এবি রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেন এবি থাকে, অ্যান্টিবডি থাকে না। আর ও রক্তের গ্রুপের মধ্যে কি থাকে? অ্যান্টিজেন থাকে না আর অ্যান্টিবডি দুইটাই থাকে। এখন আমরা কিন্তু অনেক সময় আমরা রক্তের গ্রুপ যখন করি তখন কিন্তু দেখতে পাই যে আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, ওর রক্তের গ্রুপ বি পজিটিভ, ওর রক্তের গ্রুপ এ বি পজিটিভ বা এ বি নেগেটিভ, কারো রক্তের গ্রুপ ও পজিটিভ ও নেগেটিভ। ওই পজিটিভ নেগেটিভ গুলো কই থেকে আসছে? সেটার কারণ হলো আরএইচ ফ্যাক্টর। হ্যাঁ, আরএইচ ফ্যাক্টর। আরএইচ হলো রেসাস বানরের একটা রক্ত নিয়ে একটা রিসার্চ হয়েছিল, ওইখান থেকে আরএইচ ফ্যাক্টরটা আবিষ্কার হয়েছে। এখন যার রক্তের মধ্যে আরএইচ পজিটিভ থাকবে, মানে আরএইচ এর উপস্থিতি থাকবে, আরএইচ প্লাস মানে কি? সেখানে আরএইচ অ্যান্টিজেন উপস্থিত, ওকে। আর এটার মধ্যে আরএইচ এর কোনো অ্যান্টিবডি থাকবে না। আর আরএইচ নেগেটিভ মানে কি? আরএইচ অ্যান্টিজেন অনুপস্থিত কিন্তু অ্যান্টিবডি আরএইচ থাকবে। যার রক্তের মধ্যে আরএইচ অ্যান্টিজেন থাকে তারটাকে বলা হয়, ধরো এ রক্তের গ্রুপের মধ্যে আরএইচ পজিটিভ আছে, তাহলে এটা হবে এ পজিটিভ। ধরো বি রক্তের গ্রুপের মধ্যে আরএইচ নেগেটিভ, মানে আরএইচ অ্যান্টিজেন নাই, সেটা হবে বি নেগেটিভ। ধরো এবির মধ্যে অ্যান্টিজেন, মানে এবির মধ্যে আরএইচ অ্যান্টিজেন আছে, তাহলে হবে এবি পজিটিভ। সবাই বুঝছো কিনা একটু কাইন্ডলি জানাও। ঝাপসা বোঝা যাচ্ছে না বোর্ড? রেসাস বানরের রক্ত নিয়ে রিসার্চ, ওয়াও ভাইয়া, ঝাপসা সবকিছু হয়ে যাবে এখন ফকফকা। একটু ধৈর্য ধরো ভাইয়া। ভাই নেটটা এত ঝামেলা করে মাঝে মাঝে। আচ্ছা ভাইয়া, আমি তো আমার ফোন দিয়ে তো দেখতে পাচ্ছি যে ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখো তো ভাইয়া ঝাপসা কিনা। ঝাপসা হলে দরকার একটু ধৈর্য, হয়ে যাবে সব ফকফকা। আশা করি সকল কিছু দেখা যাচ্ছে ভাইয়া, একটু কাইন্ডলি জানাও ভাই দেখা যাচ্ছে কিনা। বুঝছি, ইয়াপ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা এই জিনিসটা বুঝতে পারছো কিভাবে পজিটিভ নেগেটিভ হয়? ক্লিয়ার আসছে? ওইটা চকচকা ফকফকা। ওকে, চকচকা ফকফকা বন্ধু, সবকিছু একদম ঝকঝকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো ভাইয়া, আমি তো বারবার ফোনটা কেটে দিচ্ছি, তাহলে কিন্তু বুঝতে হবে যে আমি ব্যস্ত আছি, তাই না? আমি পরে ফোন ব্যাক করছি, আমি ক্লাসে আছি। হ্যাঁ, চকচকা ফকফকা। আচ্ছা ভাই, এটা বুঝতে পারছো কিনা ব্লাড গ্রুপিংটা? একটু 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 কমেন্টে জানাও। কুইজ চলে আসছে, আরেকটা টপিক আছে রক্তের চাপ বা রক্ত প্রেশার, ব্লাড প্রেশার। তো
তারপরে আমরা লাস্ট কুইজ দিয়ে আমাদের ক্লাস শেষ করে দেব। ভাই বুঝতে পারছো কিনা কাইন্ডলি একটু জানো। এই ফোনটা ইশারা ঝামেলাটা করলো, এখন আবার ঝাপসা হয়ে গেছে। ভাই একটু একটু ধৈর্য করে, 1 মিনিট। আন্তরিকভাবে দুঃখিত, একটু ওয়েট করো। ভাই ফোন আসছে, নেটটাকে দিছে ঝামেলা করে। আশা করি ভাই এখন ক্লিয়ার হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। হ্যাঁ, রোকসানা আফরিন কিন্তু আমাদের একটা প্রাইজ মানি বিজয়ী। এখন সে যদি পরের প্রশ্ন উত্তর করতে পারে সে পেয়ে যাবে 200 টাকা, আর যদি না পারে দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে বলতে পারে তার ওই 100 টাকা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এটা বুঝতে পারলে আমি মুছাই ফেলি। পরে বলবো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কতটা ডিটেইলস তোমাদের নাই, জাস্ট হালকা একটু বেসিক কথাবার্তা আছে, আর এখানে একটা জেনারেল নলেজের একটা কথা আছে, সেটা বলবো। ব্লাড প্রেশার কি বলতো, আমাদের যে ভেন মানে যেই শিরা, একটা হলো শিরা পড়ছি, আরেকটা পড়ছি কি ধমনী। হ্যাঁ, ধমনীর লোমেনটা কি হয় জানো, ছোট হয়। ধমনীর যে ছিদ্রটা আছে বা লোমেন সেটা হয় ছোট, আর শিরাটা হয় বড়। হ্যাঁ, বড় হয়। বুঝতে পারছো কি? যখন হৃৎপিণ্ডের কথাটা মনোযোগ দেব, যখন হৃৎপিণ্ডের বাম নিলয় রক্তটাকে মানে হৃৎপিণ্ডের বাম নিলয়ের সিস্টুল ঘটে, রক্তটা কি হয় হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে সারা দেহে প্রবাহিত হয়। তো সেটা কিসের মাধ্যমে যায়? অবশ্যই ধমনীর মাধ্যমে যায়। ওই ধমনীটার মধ্যে দিয়ে যাওয়ার সময় ধমনীর প্রাচীরে যে চাপ দেয় তাকে বলা হয় সিস্টোলিক চাপ। আর এই শিরার মাধ্যমে যখন রক্তটা ইয়ার মধ্যে আসে, অলিন্দের মধ্যে, ডান অলিন্দের মধ্যে আসে সারা দেহ থেকে, এখানে এই শিরার মধ্যে যে চাপটা হয় সেটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। বুঝতে পারছো কি? বুঝতে পারলে ডান। এখন রক্তচাপ 2 প্রকার, একটা হলো নিম্ন রক্তচাপ আর একটা হলো উচ্চ রক্তচাপ বা সিস্টোলিক চাপ। আর একটা হলো ডায়াস্টোলিক চাপ। ওকে, এখন আচ্ছা একটু কথা বলো যে সিস্টোলিক চাপ বেশি হবে না ডায়াস্টোলিক চাপ বেশি হবে? একটু বলো কমেন্টে। ভাই লাস্ট কুইজ আসছে, একটু ওয়েট করো, এটাই শেষ টপিক, পরে কুইজ চলে আসবে আমাদের, যে কুইজের উত্তর দিয়ে জিতে নেবে 100 টাকা প্রাইজ মানি। বলো কোনটার চাপ বেশি হবে? অবশ্যই সিস্টোলিক চাপ বেশি হবে, সেটা হলো আনুমানিক 120 মিলিমিটার এইচজি। হ্যাঁ, 120 মিলিমিটার পারদ-চাপ বা এইচজি হলো মার্কারি। আর ডায়াস্টোলিক চাপ হলো 80 মিলিমিটার এইচজি। হ্যাভ টু। আর এই রক্তচাপ মাপার যন্ত্রের নাম আছে একটা, ডাক্তারের কাছে গেলে দেখো না রক্তচাপ যে মাপে, ওই যন্ত্রটার নাম কি জানো? স্ফিগমোম্যানোমিটার। স্ফিগমো বানান দেখি আল্লাহ জানে। ম্যানোমিটার, স্ফিগমোম্যানোমিটার। হ্যাঁ, স্ফিগমোম্যানোমিটার দ্বারা রক্তচাপ মাপা হয়। সিস্টোলিক ডালিয়া খান। ওকে, এখন আমাদের শেষ কুইজ, আমাদের পড়াশোনা আজকের জন্য শেষ। নেক্সট ক্লাসে অন্যান্য, আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস ছিল, সেজন্য যেগুলো একটা টপিক নিয়ে শুরু করলাম। নেক্সট ক্লাস থেকে আমাদের ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে 1 তারিখ থেকে যে পেইড ক্লাস শুরু হবে, সেখানে আমরা ইনশাআল্লাহ আরো ভালো করে পড়াশোনা করব। সবাই সবার বন্ধুদেরকে শেয়ার করে দাও। আমাদের এই এত কম প্রাইসের মধ্যে এত ভালো একটা পড়াশোনার প্ল্যাটফর্ম কিন্তু আর নেই। সবার বন্ধুদেরকে মেনশন করে দাও, অতি তাড়াতাড়ি আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাও। আমাদের লাইভগুলো শেয়ার করে দাও, আর প্রিসাইজ মেন্টরশিপকে পৌঁছে দাও বাংলাদেশের কানায় কানায়।
আনাচে কানাচে সব জায়গায়, যাতে একটা স্টুডেন্টও প্রিসাইজ মেন্টরশিপ প্লাস পড়াশোনা থেকে, এই প্রিসাইজলি পড়াশোনা থেকে বাদ না যায়। হ্যাঁ, এখন লাস্ট কুইজ, অনেক সহজ, সবাই রেডি হও, 100 টাকা প্রাইজ মানি জিতে নাও। আচ্ছা, একটা জিনিস কিন্তু পড়াইনি, এটা কি প্রশ্নটার পরে দিব? আচ্ছা, কুইজের পরে এটা পড়াবো, দেখি কে কে পারে। এই এখন যে কুইজটা হবে সেটা আদৌ আমি এখনো পড়াই নাই, কিন্তু কুইজের পর পড়াবো। প্রশ্ন, কোন ব্লাড গ্রুপের রক্ত সকল ব্লাড গ্রুপের মানুষ গ্রহণ করতে পারে? শেষ কুইজ, ফিফথ কুইজ, জলদি জলদি আনসার করে 100 টাকা প্রাইজ মানি জিতো ভাইরা। এটা বলছি পড়াই না, এটা টপ ইয়ার কুইজের পরে পরে দেবো, তখন ভুলে গেছিলাম পড়াইতে। এটা জলদি জলদি আনসার করো। জলদি জলদি ভাই উত্তর করো। আচ্ছা আচ্ছা, দেখি কে আনসার করলো। আমি বলি, প্রথমে আনসার করছিল আইরিন তাসনিম, সে বলছে ও পজিটিভ। সে যদি শুধু ও লিখতো তাকে আমি উইনার হিসেবে ঘোষণা করতাম, কিন্তু সর্বজনীন দাতা হলো ও নেগেটিভ। হ্যাঁ, তার জন্য সে যেহেতু ও পজিটিভ বলছে, তার জন্য তার উত্তরটা আমি নিতে পারলাম না। সে প্রথমে দিয়েছিল আইরিন তাসনিম, পরে দিছে ডালিয়া খান। ও, তো আমাদের বিজয়ী হলো ডালিয়া খান। ডালিয়া খান। তো আলটিমেটলি আমাদের এই 5টা কুইজ থেকে 100 টাকা প্রাইজ মানি জিততে পারলো আমাদের ডালিয়া খান। আইরিন তাসনিম কি তাসনিম, তার উত্তরটা যদি শুধু ও দিত তাহলে আমি তাকে বিজয়ী ঘোষণা করতাম, কিন্তু সে বলছে ও পজিটিভ। ও পজিটিভ না, ও নেগেটিভ হলো সর্বজনীন দাতা। হ্যাঁ, আদিবা সুলতান আবার বলছে ও পজিটিভ, ও নেগেটিভ মামা। আচ্ছা, তো আজকে যা যা পড়াইলাম তার ক্লাস নোট এবং হার্টের চিত্রটা সবাই অনেক ভালো করে এঁকে আমাদের এই গ্রুপে পোস্ট করে দিবা। আর যার এই পোস্ট মানে যার এই হ্যান্ড নোটটা অনেক ভালো হবে তাকে আকর্ষণীয় পুরস্কারের মাধ্যমে পুরস্কৃত করা হবে। তো আজকের কুইজ থেকে আমাদের বিজয়ীকে ডালিয়া খান। ডালিয়া খান, ডালিয়া খান, তুমি আমার ইনবক্সে নক করিও, ইনবক্সে নক করিও, তোমার প্রাইজ মানি বিকাশের মাধ্যমে চলে যাবে। তো আজকের টপিক গুলো আপাতত শেষ, আলহামদুলিল্লাহ। তোমাদের যা যা পড়াইলাম সবকিছু বুঝতে পারছো কিনা, বুঝতে পারলে ইয়েস ইয়েস বলো, জাস্ট ওয়াই বলো। আর কারো কোনো প্রশ্ন থাকলে 5 মিনিটের মধ্যে সবাই প্রশ্নটা করে ফেলো, আমি ক্লাস শেষ করে দিব ভাইয়া। অনেকটা সময় হয়ে গেছে, তো ক্লাসে শেষ করে দেব। আর যারা যারা
পার্টিসিপেট করেছো কুইজে, সকলকেই অনেক অনেক অভিনন্দন। আজকে পারা নাই, নেক্সট ক্লাসে পারবা, নেক্সট ক্লাসে না পারলে পরের ক্লাসে পারবা। কখনো হতাশ হবা না, একদিন না পরিশ্রম করে যাও, ক্লাস করতে থাকো, বিজয় ইনশাআল্লাহ আসবেই। আর আমাদের প্রিসাইজ মেন্টরশিপকে পৌঁছে দিও সকলের দ্বারে দ্বারে, সবাই শেয়ার করে দিবা ক্লাস, সবাই পার্টিসিপেট করবা ক্লাসে, এবং আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা। এই ডালিয়া খান, তুমি আমাকে একটু ইয়ে করো তো ভাইয়া, ইনবক্সে নক করিও। হ্যাঁ আচ্ছা, তাহলে ভাইয়া আজকের মতো ক্লাস শেষ। সকলে ভালো থাকো, সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস শেষ করলাম। এবং তোমাদের কাছে একটা কথা, আমার এই প্রিসাইজ মেন্টরশিপকে ভাইয়া বেশি বেশি শেয়ার করে দিবা। ওকে, আসসালামু আলাইকুম। তাহলে ক্লাসটা শেষ করে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া, যারা যারা ওয়েলকাম, থ্যাংক ইউ বলতেছে সকলকে ওয়েলকাম।